আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি ক্লাসে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোর দলে আছো। তো ওয়ালাইকুম আসসালাম ওয়াফি, আশা করি তুমি ভালো আছো আপু। অথই আছো, অথই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তাবাসসুম তুবা, আমি তো সবসময় ভালোর দলেই থাকি, আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। ওয়াফি অল ক্লিয়ার, ওকে। ওয়াফি কিন্তু এখনই রেডি পড়াশোনা করার জন্য। আচ্ছা জুই, ওয়ালাইকুম আসসালাম জুই। আতিফ ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি সবসময় ভালোর দলে থাকি আতিফ ভাইয়া। আহমিদা, ওয়ালাইকুম আসসালাম আহমিদা। জেবা, ওয়ালাইকুম আসসালাম জেবা, আমি কিন্তু সবসময় ভালোর দলে থাকি জেবা। তুষ্মি, তুষ্মি নমস্কার তুষ্মি, কেমন আছেন? আমি কিন্তু তুষ্মি ভালোর দলেই থাকি। ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। Okay, Kripa, walaikum assalam, Kripa. How are you? I am always in the group of fine people, Kripa. Yes, ready. Wafi হচ্ছে ready. Tuba, walaikum assalam, Tuba. আচ্ছা, ইমরান আক্তার লিমা, ইলমা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। What's up? Miha, I am very good. How about you? Are you cool? জান্নাতুল তাজরি, ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল। নিঝুম, নিঝুম ওয়ালাইকুম আসসালাম নিঝুম। ওকে, তো আজকে আমি তোমাদেরকে আসছি ইংলিশের রাইটিং পার্ট সম্পর্কে একটু পড়াতে। বুঝছো, রাইটিং পার্ট সম্পর্কে আসলে পড়াইতে না, আসলে তোমাদের স্ট্রাকচার গুলো বুঝাইতে, যেটা অলরেডি আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, বাট এখন যেহেতু রিভিশন ক্লাস চলতেছে, তো তোমাদের কিছুদিন পর যারা 9-এ আছো তাদের ফাইনাল এক্সাম, যারা এসএসসি দিবা তাদের হয়তো বা টেস্ট পরীক্ষা সামনেই, ঠিক আছে? তো তোমাদের সবারই কিন্তু প্যারাগ্রাফ, এটা তো আসেই তোমাদের সবার পরীক্ষায়। তো আজকে আমি প্যারাগ্রাফ নিয়ে মোটামুটি প্যারাগ্রাফের পোস্টমর্টেমের মতো কিছু একটা করতে যাচ্ছি, ঠিক আছে? তো প্যারাগ্রাফ আজকে পোস্টমর্টেম করা হবে। আচ্ছা, আই এম ক্যামোফ্লাগ, ওকে, আই এম ক্যামোফ্লাগ। তো কৃপাও কিন্তু ভালোই আছো। জেবা, সাউন্ড কম স্যার। আচ্ছা, সাউন্ড কি আসলেই কম? আমার কথা কি ক্লিয়ার না? সবাই কি আমার কথার সাউন্ড কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি আমাকে জানাও। নো, ওয়াফি নো, সাউন্ড কম না। ওয়াফির কাছে তো তাহলে সাউন্ড ভালোই ক্লিয়ার। ওকে, আমার সাউন্ড ক্লিয়ার। তাহলে যে লিখেছ কম, ঠিক তার ফোনের সাউন্ডটা বাড়ায় নাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাব্বির, আমি কিন্তু ভালো দলেই আছি। ওকে, এখন ক্লিয়ার না? আগে কি ক্লিয়ার ছিল না? ভিডিও ক্লিয়ার, সাউন্ডও ক্লিয়ার। তাহলে আর দেরি না করি, যেহেতু ওয়াফি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছো, তোমরা অনেকেই আসছো, কিন্তু তোমরা এখনো অনেকেই আসো নাই, ঠিক আছে? তোমরা যে কেন লেট করে ক্লাসে আসো, লেট করে ক্লাসে এসে বলবা যে স্যার আমি তো বুঝি নাই, আবার শুরু থেকে বুঝান, তখন হবে? রুবাইয়া, ওয়ালাইকুম আসসালাম রুবাইয়া। মুস্তাফিজুর, আপনি ভালো নাকি জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালোই থাকেন। হ্যাঁ মুস্তাফিজুর, আমি কিন্তু সবসময় ভালোদের দলেই থাকি। কাজী আরিফ, স্যার ভালো আছেন? হ্যাঁ কাজী আরিফ, আমি সবসময় ভালোর দলেই থাকি। নওশিন, আনিশা, ওয়ালাইকুম আসসালাম আনিশা, আমি তো ভালোর দলেই আছি। ঠিক আছে, আর সময় নষ্ট না করি, আমি তোমাদেরকে ডিরেক্টলি এখন তোমাদের ক্লাসটা নিতে থাকি। প্লাস যারা যারা জয়েন করার তারা তারা আস্তে আস্তে জয়েন করবো। আজকে আমরা প্যারাগ্রাফ নিয়ে একটু আলোচনা করব, যে তোমরা কিভাবে এক্সামে প্যারাগ্রাফ লিখতে পারো, প্যারাগ্রাফের কিছু টেকনিক্স তোমাদেরকে আলোচনা করি। সো প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করার আগে তোমাদের সবার থেকে আমি একটা অ্যান্সার জানতে চাই, সেটা হচ্ছে তোমরা প্যারাগ্রাফ কে কয় পেজ লিখো? কেউ একজন বলো তো দেখি যে প্যারাগ্রাফ কয় পেজ লিখো। তোমরা একটু কমেন্টে জানাইতে পারো যে প্যারাগ্রাফ তোমরা সাধারণত কয় পেজ লিখো। ওয়াফি 8 পেজ লিখো। ওয়াফি 8 পেজ লিখে প্যারাগ্রাফ। ইয়েস, নিজুম 2 পেজ, দ্যাটস গুড। আতিফ 9 পেজ লিখো আতিফ। জান্নাতুল তাজরি 2 পেজ, ঠিক আছে। নওশিন 3 পেজ, রুবাইয়া 1 থেকে 2 পেজ, ওয়াফি হচ্ছে 8 থেকে 10 পেজ। তোমরা কি প্যারাগ্রাফ লিখো না কম্পোজিশন লিখো? ওয়াফি তুমি 8 পেজ 10 পেজ, এগুলো তো কম্পোজিশনও মানুষ এত বড় লিখে না। জেবা হচ্ছে 1.5 থেকে 2 পেজ, 3 পেজ লিখো। ওকে, জুই 4 থেকে 5 পেজ লিখো জুই। আহমিদা লিখো 6 পেজ। কৃপা 5 পেজ লিখো। ওকে, সামির 3 পেজ লিখো। আচ্ছা, প্যারাগ্রাফের বাংলা কি জানো? অনেক সময় 4 পেজ লাগে। নিঝুম লিখতেছো স্যার, তাও 8 দিচ্ছে, তাও 8 দিচ্ছে। আর তো দিবেই, তোমাদের রুলস ফলো করতে হবে প্যারাগ্রাফের। এত পেজ লিখা লাগে না, ভালোভাবে 1 পেজ লিখলেও মার্ক পাওয়া যায়। নওশিনের সাথে আমি একমত। সরি, 1 পেজ আতিফ লিখতেছে। আমাদের বলছে এত পেজ লিখতে। ওকে, তোমাদের এখন আমি যে জিনিসটা শিখাইতেছি সেটা দেখো। এত বড় কেমনে লিখে? 2 পেজ হইলেই পারফেক্ট, একটা পারফেক্ট প্যারাগ্রাফ। আমি মাস্টার্সে শেষ করছি, মাস্টার শেষ করে এমফিল করতেছি। আমার অনার্স লেভেল থেকে আমাদেরকে একটা জিনিস শেখানো হয়েছে, প্যারাগ্রাফের বাংলা হচ্ছে অনুচ্ছেদ, তাই না? যে অনুচ্ছেদ, সো এই অনুচ্ছেদ জিনিসটা সাধারণত 2 পেজে লিখতে হয়।
রুলস, আমি তোমাদের রুলস এর কথা বলতেছি, সেটা হচ্ছে 2 পেজে লেখার রুলস। এন্ড 2 পেজটা সবসময় কেমন হইতে হবে দেখাই তোমাদের। 2 পেজটা ধরো এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার খাতা, তাই না? খাতা সাধারণত 2 পেজ লিখতে হয়। যারা 2 পেজের বেশি লিখতে চাও, যাদের একান্তই হয় না, হাতের লেখা অনেক বড় বড়, 2 পেজের বাইরে যেতে হবে, তারা 2 পেজের বাইরে চাইলে যাইতে পারো, বাট উচিত না। সবার আগে প্যারাগ্রাফ আমাদের ধরো এইখান থেকে শুরু করে, আমাদের খাতার এখান থেকে শুরু করে আমরা এইখানে এসেই শেষ করে ফেলবো। তার মানে এই সাইড সেম থাকবে, এইভাবে 2 পেজ হবে। নাকি এইখানে 1 পেজ লিখলাম, পরে যে আরেকটা পেজ লিখলাম, তাইলে কিন্তু ঝামেলা। অ্যাকচুয়াল প্যারাগ্রাফের লেখার রুলস হচ্ছে কি এইভাবে 2টা পেজ লেখা। এখন প্যারাগ্রাফে তোমরা সাধারণত কয়টা প্যারা দাও এটা একটু বলো তো। ঠিক আছে ওয়াফি, এখন একটু মন খারাপ হবে, এসএসসি তে লিখবো না, বাট এসএসসি তে লিখবো না 3-5 পেজ। আচ্ছা ঠিক আছে, সাধারণত তোমরা কয়টা প্যারা দাও? আতিফ লিখতেছে 1টা প্যারা। 3 থেকে 5টা প্যারা দাও। ওয়াফি কি শুনাইলা তুমি এগুলা? ঠিক আছে ওয়াফি, আমি তো এগুলা তোমার থেকে আশা করতেছি না ওয়াফি। আচ্ছা তাজরি 1টা, ঠিক আছে ওকে, কোনো প্যারা দেই না, কোনো প্যারাই দাও না, প্যারা দিতে হয় 1টা। 2টা দিতেছো জুই, 2টা না, এই 3টা দেওয়া হচ্ছে আহমিদা। এই যে এগুলা কিন্তু ভুল, ঠিক আছে? 3টা প্যারা এগুলা, এই যে লিহা লিখতেছে, ইয়েস লিহা 1টা, ইয়েস 1 প্যারা, ইয়েস রাইট। প্যারাগ্রাফ মানে কি? প্যারাগ্রাফের মানে কিন্তু 1 প্যারা। প্যারাগ্রাফের মধ্যে 1টা প্যারা থাকবে। কম্পোজিশনে তুমি 5টা-6টা দিতে পারো। ইন্ট্রোডাকশন দিবা ফার্স্টে, শেষে দিবা কনক্লুশন, এটা হচ্ছে কম্পোজিশনের নিয়ম। বাট প্যারাগ্রাফে কিন্তু একটা প্যারার মধ্যেই তোমার লিখতে হবে, এন্ড একটা প্যারাতে তোমরা 10 থেকে 12টা সেন্টেন্স লিখতে পারবা, কিংবা 150 থেকে 200 ওয়ার্ড হাইয়েস্ট 150 থেকে 200 ওয়ার্ড। এই পেজে 100 ওয়ার্ড, এই পেজে 100 ওয়ার্ড। সেন্টেন্স হবে কয়টা? সেন্টেন্স হবে 10টা। 10টা থেকে 12টা সেন্টেন্সের বেশি তোমরা যাবা না। 10 থেকে 12টা সেন্টেন্সের বেশিতে তোমরা যাবা না। প্যারাগ্রাফের জন্য তোমরা মার্কস পাচ্ছ 10। এন্ড প্যারাগ্রাফের মধ্যে তোমরা যে 8 পেজ 10 পেজ লিখো, তোমরা টপিকের বাইরে যে কোনো কথা লিখবা না। প্যারাগ্রাফ মানে কি? অনুচ্ছেদ। অনুচ্ছেদে শুধুমাত্র টপিক রিলেটেড কথা থাকবে, টপিকের বাইরের কোনো কথা থাকবে না। কম্পোজিশনে তুমি টপিকের বাইরেও কথা বলতে পারবা, কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে পারবা না। প্যারাগ্রাফ কিন্তু একটা রুলস মেইনটেইন করে লিখতে হয়, ঠিক আছে? প্যারাগ্রাফে 300 ওয়ার্ড জুই না, 300 ওয়ার্ড অনেক বেশি প্যারাগ্রাফের জন্য। তোমাদের এসএসসি তে যেটা আসে 180 ওয়ার্ড, 180 ওয়ার্ডের প্যারাগ্রাফ তোমাদের এসএসসি তে আসবে লেখার জন্য, ঠিক আছে? 300 ওয়ার্ড মানে কি তুমি তার ডবল লিখতে চাইতেছো, কিন্তু ডবল লেখাও তো তোমার লাভ হবে না, কারণ তুমি তো প্যারাগ্রাফের রুলসটা ব্রেক করতে পারো না। প্যারাগ্রাফ লেখার কিছু রুলস থাকে, সেই রুলসগুলো আগে তোমাদের মেইনটেইন করতে হবে। আচ্ছা স্কুলের স্যার বলছিল 15 পেজ লিখতে, এই সব কোন সব টিচার এইসব বলে একটা প্যারা লিখে যে প্যারাগ্রাফে, হ্যাঁ একটা প্যারাই লিখে ওয়াফি। অনুজ পাশি 3টা, ঠিক আছে 3টা না, প্যারাগ্রাফে প্যারা হবে একটাই, ঠিক আছে? স্যার নাম্বার দেয় না। হ্যাঁ জুই দেখো, স্কুলের টিচার যারা, অনেকের স্কুল তোমরা অনেকে হয়তো বা শহরের বাইরের স্কুলেও পড়ো, তো সেই সব টিচাররা কিন্তু এত বেশি রুলস জানে না। তারা কি চিন্তা করে, অনেক স্কুলের টিচাররা ভাবে যে যে যত বেশি লিখবে তার মানে সেই স্টুডেন্ট অনেক বেশি খাটছে। কিন্তু আমাদের যে ব্রেন, এই ব্রেনটা কি, আমরা গাধার মতো খালি লিখেই যাব, যে লেখার কোনো কোয়ালিটি নাই, সেই লেখার দাম আছে? নাকি তুমি অল্প লিখবা কিন্তু ওই লেখার মধ্যে তুমি তোমার ব্রেন খাটাইছো, ওই লেখার একটা কোয়ালিটি আছে। আরেকজন অনেক লিখছে কিন্তু সেই লেখার কোয়ান্টিটি আছে অনেক, বাট কোনো কোয়ালিটি নাই। কোন খাতাটা বেশি প্রেফার করবে? কিন্তু বাংলাদেশের যে স্কুলের টিচাররা মেইনলি তারা প্রেফার করে খাতাটা ভারী হইছে তার মানে তাকে আমার নাম্বার বেশি দিতে হবে। যে কম লিখছে কিন্তু আরো ভালো লিখছে, অ্যাকচুয়ালি সে আরো বেশি নাম্বার ডিজার্ভ করে। কারণ প্যারাগ্রাফের মেইন জিনিসটা কি, তুমি শর্টকাটে সেই টপিকটা বুঝাই দিতেছো, আর কম্পোজিশনের মেইন জিনিসটা কি, তুমি বড় করে সেই টপিকটা বুঝাইতেছো। এটাই তো পার্থক্য একটা প্যারাগ্রাফের সাথে একটা কম্পোজিশন। এখন তুমি যদি প্যারাগ্রাফেরই কম্পোজিশন বানায় দাও, তাহলে কম্পোজিশন আর প্যারাগ্রাফের মধ্যে পার্থক্যটা রইল আর কোথায়? ঠিক আছে, সো তোমাদেরকে প্যারাগ্রাফ রুলস দেখানোর আগে আমি যে জিনিসটা বললাম, প্যারাগ্রাফের 2টা পেজ থাকবে সাধারণত। 2টা পেজের বেশি যদি তোমার যাইতে চায়,
তিনটা যেতে পারো, বাট ম্যাক্সিমাম তিনটার বেশি গেলে আলটিমেটলি তোমার অফ টপিকের কথাবার্তা চলে আসবে, যে জিনিসটা আসলে প্যারাগ্রাফের সাথে যায় না। প্যারাগ্রাফ একদম টপিকের মধ্যে থেকেই কথা লিখতে হয়। সো এই গেল আমার প্যারাগ্রাফের মোটামুটি তোমাদের স্ট্রাকচারাল একটা বিষয় দিলাম। এখন প্যারাগ্রাফের ভিতরে তোমরা কি কি লিখবে এটা নিয়ে আমি আলোচনা করব। স্যার টেস্ট পরীক্ষার জন্য প্যারাগ্রাফ লিখান, হ্যাঁ এটাই লেখাইতেছি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য। আমি ফার্স্ট কম্পোজিশনের কথা বলছি, ও আচ্ছা ঠিক আছে, ওয়াফি ভুলে কম্পোজিশনের কথা বলে ফেলছে। 150 বা 200 150 বা 100 ওয়ার্ড স্যার 10 পেজ লিখলে 8 দেয়, ঠিক আছে 10 পেজ কেন লিখবা? 180 ওয়ার্ড এত ওয়ার্ডস দেই স্যার, এত বেশি ওয়ার্ড কেন দাও? 250 ওয়ার্ড দিয়ে দাও প্যারাগ্রাফে, তাহলে কম্পোজিশনে কত ওয়ার্ড দাও? সো আমি আমার ইন্ট্রোডাকশনটাকে দিয়ে নিয়ে, ইন্ট্রোডাকশন না দিয়ে তোমাদের পড়াশোনা শুরু করালাম। সো আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি, এবং আজকে আমি এসেছি তোমাদের ইংলিশের প্যারাগ্রাফের ক্লাস নিতে। সো চলো আমরা আসলে জানি প্যারাগ্রাফটা আসলে কি। এ প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ সেন্টেন্সেস অ্যাবাউট ওয়ান মেইন আইডিয়া। দেখো প্যারাগ্রাফ জিনিসটা কি, এখানে কি বলা আছে? প্যারাগ্রাফ হচ্ছে কয়েকটা বাক্যের সমষ্টি, যেই সমষ্টিটা গড়ে ওঠে শুধুমাত্র একটা মেইন আইডিয়াকে কেন্দ্র করে, ওয়ান মেইন আইডিয়া, ঠিক আছে? এখানে একটা মেইন আইডিয়া কিন্তু তোমার মেইন থাকবে, যে ওয়ান মেইন আইডিয়া, যেটার মধ্যে আইডিয়া থাকবে কি একটাই, ঠিক আছে? এটা হচ্ছে প্যারাগ্রাফের মেইন জিনিস, মূল বিষয়, ঠিক আছে? যে অনেকগুলা সেন্টেন্সের দ্বারা গঠিত হবে, কিন্তু এই সেন্টেন্সগুলো ইন্ডিকেট করবে কি একটা জিনিসকেই। এখন তুমি উল্টাপাল্টা কোনো একটা সেন্টেন্স দিয়ে তোমার খাতার পেজ ভরাইতেছো, আলটিমেটলি ইটস নট এ প্যারাগ্রাফ, এটা কিন্তু তখন আর প্যারাগ্রাফ হইল না। প্যারাগ্রাফের মধ্যে তুমি যেই সেন্টেন্সগুলো অ্যাড করবা সেটা যাতে ওই একটা টপিককেই যাতে ইন্ডিকেট করে, টপিককে ইন্ডিকেট করা ছাড়া যদি তোমরা কোনো সেন্টেন্স লিখো, ওই সেন্টেন্সগুলো আসলে ভ্যালুলেস, মিনিংলেস। ওকে, ওই সেন্টেন্সগুলোর কিন্তু আসলে কোনো আর অর্থ থাকবে না। ওয়াফি কম্পোজিশন কয় পেজ লিখে? আচ্ছা, ওয়াফি শুরুতে কম্পোজিশনের কথাই বলছিল। স্যার পি টেস্টের সাজেশনগুলো দিয়েছিলেন সেটা থেকে আসেনি। আচ্ছা, অনুজ পাশের কিন্তু কমন পড়া নাই, ওকে নো প্রবলেম। 15 থেকে 18 পেজ লিখে কম্পোজিশন ওয়াফির হাতে অনেক সময়। স্যার এই রুলস কি শুধু ইংলিশ প্যারাগ্রাফের ক্ষেত্রে নাকি বাংলা অনুচ্ছেদের ক্ষেত্রেও? আচ্ছা, বাংলা অনুচ্ছেদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, কিন্তু ভাব সম্প্রসারণ কিন্তু আবার আলাদা, ঠিক আছে? ভাব সম্প্রসারণ আর ইংলিশ প্যারাগ্রাফ কিন্তু সেম না। বাংলায় অনুচ্ছেদ আর প্যারাগ্রাফ সেম। সো বাংলার অনুচ্ছেদের ক্ষেত্রেও সেম রুলস, যেটা আমি ইংলিশের মধ্যে করাইতেছি প্যারাগ্রাফের জন্য, অনুচ্ছেদের ক্ষেত্রেও কিন্তু সেম রুলসই পাবা মুস্তাফিজুর অথই। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা প্যারাগ্রাফের পার্টস সম্পর্কে আলোচনা করি এখন, ঠিক আছে? প্যারাগ্রাফ সাধারণত এই 3টা পার্টে ভাগ করা হয়, প্রত্যেকটা প্যারাগ্রাফেই। এই 3টা পার্ট তোমার প্যারাগ্রাফে থাকতেই হবে যদি তুমি মিনিমাম 8 থেকে 10 মার্কস পেতে চাও। ইভেন আমি বলতে পারি যে আমি আমার ইন্টার লাইফে এইচএসসি এক্সামে না, এইচএসসির আগে একটা টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষায় আমি প্যারাগ্রাফে কিন্তু 10 আউট অফ 10 পাইছিলাম, জাস্ট এই 3টা ফর্মুলা ফলো করার মাধ্যমে, ঠিক আছে? সো ইন্টার লেভেলেও যদি আমি 10 আউট অফ 10 নিতে পারি, তার মানে অফকোর্স এই ফর্মুলা কার্যকর। আর এই ফর্মুলা আমার বানানো কোনো ফর্মুলা না, এই ফর্মুলা হচ্ছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন প্রফেসর আছে, যার নাম হচ্ছে গিয়ে নম চমস্কি। সো এই চমস্কির বানানো একটা প্যারাগ্রাফের তোমাদের স্ট্রাকচারাল পয়েন্ট যে ভাগ করা হয়েছে, এই 3টা ভাগে কিন্তু সে কিন্তু প্যারাগ্রাফকে ভাগ করছে, এটা হচ্ছে প্যারাগ্রাফের মেইন স্ট্রাকচার। কিন্তু এখন তোমরা আসলে এত স্ট্রাকচার ফলো করলা, তারপর 10 পাইতেছো না, 8ও পাইতেছো না, অনেকে বলবা। সো আলটিমেটলি এই জিনিসটা হয় কেন? এই জিনিসটা হয় হচ্ছে গিয়ে তোমাদের টিচাররা যদি তোমাদের খাতা ভালো মতো ইভ্যালুয়েট না করে, কারণ এই রুলস গুলা তো তোমাদের একা জানলে হবে না, তোমাদের খাতা যেই টিচার দেখবে তারও তো এই রুলস গুলা জানতে হবে, তখনই তো সে তোমাদের খাতাটা ভালো মতো দেখতে পারবে, তাই না? সো দেখো, প্যারাগ্রাফের এই 3টা পার্টের মধ্যেই কিন্তু আমাদের 10 নাম্বার ভাগ করা হয়। শুরুতেই আসি আমি টপিক সেন্টেন্স নিয়ে, যে টপিক সেন্টেন্সে সাধারণত কত মার্কস থাকে, তাই না? টপিক সেন্টেন্সটার মধ্যে তোমরা এই একটা সেন্টেন্সের মধ্যে তোমরা কত মার্কস পাবা? এটার মধ্যে পাবা 3 মার্কস। তার মানে তোমরা টপিক সেন্টেন্সে পাচ্ছ 3 মার্কস, যেখানে তুমি একটা সেন্টেন্সের জন্য 3 মার্কস পাইতেছো। এই সেন্টেন্সটাকে তুমি চাইলে অনেক বড়ও করতে পারো, তুমি চাইলে আবার অনেক শর্টও করতে পারো, কিন্তু বিষয়টা কি জানো? তোমার যে টপিকটা থাকবে না, প্যারাগ্রাফের প্রত্যেকটার একটা টপিক থাকে, মানে হেডিং থাকে, তাই না? টাইটেল, প্যারাগ্রাফের টাইটেলও আমরা এটাকে বলি। এই টপিকটা যাতে ফুললি
এক্সপ্লেইন করা হয় একটা সেন্টেন্সে। মানে কি, একটা সেন্টেন্সে তোমার সেই টপিকটা সম্পর্কে বুঝাইতে হবে, ঠিক আছে? এটাকে তুমি ডেফিনিশন হিসেবেও কাউন্ট করতে পারো, যে কোনো একটা জিনিসের যখন আমরা ডেফিনিশন বা সংজ্ঞা দিই, তো প্রত্যেকটা টপিকেরই এক একটা সংজ্ঞা থাকে। তুমি চাইলে এই টপিক সেন্টেন্সে কিন্তু কোনো সংজ্ঞাও অ্যাড করতে পারো, ঠিক আছে? কিন্তু সেই সংজ্ঞাটা কি আমার টপিক সেন্টেন্সের মূল যে আইডিয়া, সেই আইডিয়াটা যাতে ওই টপিক সেন্টেন্সের মধ্যে থাকে। এটার জন্য তোমরা বাবা 3 মার্কস। তোমাদের টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয়, একটা আইডিয়াল টপিক সেন্টেন্স কেমন হইতে পারে, কত বড় হইতে পারে, আবার ছোটও হইতে পারে, সব জিনিসই আমি তোমাদেরকে দেখাবো। এখন চলো টপিক সেন্টেন্সের পরে চলে আসলাম আমরা কিসে, সাপোর্টিং সেন্টেন্সেস। এটার মধ্যে তোমার 8টা সেন্টেন্সের মতো থাকে, ঠিক আছে? 8টা থেকে 10টা সেন্টেন্স থাকবে এই জায়গাটায়, 8টা থেকে 10টা সেন্টেন্স থাকবে। তুমি তো একটা সেন্টেন্স আগেই লিখলা টপিক সেন্টেন্সে, পেয়ে গেলা 3 মার্কস। ওয়াফির মতো অনেক ভালো টপিক সেন্টেন্স লিখলা, 3 তে 3 পেয়ে গেলা। তার মানে কি, তুমি জাস্ট টপিক সেন্টেন্সটা লিখেই কিন্তু তোমার 3 মার্কস পেয়ে যেতেছো। এখন এই 8 থেকে 10টা সেন্টেন্সের জন্য তুমি কত মার্কস পাচ্ছ? তুমি পাচ্ছ 5 মার্কস। এই সেকশনটায় এটাকে বলা হয় প্যারাগ্রাফের বডি। এটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে বডি অফ দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের শরীর। যেমন টপিক সেন্টেন্স হচ্ছে মাথা, ঠিক আছে? প্যারাগ্রাফের মাথাটা হচ্ছে টপিক সেন্টেন্স, আর মাথার নিচের অংশটা মনে করো এই সাপোর্টিং সেন্টেন্স। এই সাপোর্টিং সেন্টেন্স মানে কি, এই সেন্টেন্সটা হচ্ছে সাপোর্ট করে, এই সেন্টেন্সগুলো সাপোর্ট করে, সাপোর্ট হিসেবে থাকবে, সাহায্য করবে। কাকে সাহায্য করবে বলো তো? এই সেন্টেন্সগুলো কাকে সাহায্য করবে, কে বলতে পারবা দেখি? এই সেন্টেন্সগুলো কাকে সাহায্য করবে, কে বলবে? ওএমজি ওয়াফি এত টাইম পাই কই? আচ্ছা, একটা প্যারাগ্রাফ দিয়ে সব প্যারাগ্রাফ লেখার বিষয়গুলো লেখা যাবে, সেই টেকনিকটা বলেন। এই যে এটাই তো সেম টেকনিক, ঠিক আছে? সাপোর্টিং না, শরীর না, পাশে সাপোর্টিং সেন্টেন্স কাকে সাহায্য করে বা কাকে সাপোর্ট দেয় বলো তো একটু তোমরা? আচ্ছা, হ্যাঁ ওয়াফি তুমি ঠিক বলেছো। ইয়েস ওয়াফি, এইবার ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে। ইয়েস, যেভাবে প্রামাণিকও ঠিক বলেছো, বুঝতে পারছো তাহলে বিষয়টা, ঠিক আছে? আমরা যে এই যে সাপোর্টিং সেন্টেন্স গুলো যে লিখবো, এই যে লিহাও ঠিক লিখেছো, ইয়েস, এই যে সাপোর্টিং সেন্টেন্স, এই সাপোর্টিং সেন্টেন্স গুলো সাহায্য করবে আমরা শুরুতে যে সেন্টেন্সটা লিখছি না, এই যে টপিক সেন্টেন্সটা, এইটাকে সাপোর্ট করবে, এটাকে সাহায্য করবে। ধরো আমি বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ ভেরি ইউজফুল টুল ফর ম্যানকাইন্ড, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি অনেক কার্যকরী একটা জিনিস আমাদের মানব জাতির জন্য, তাই না? এরপরে যে আমি 8 থেকে 10টা সাপোর্টিং সেন্টেন্স লিখবো, তার মানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, এআই দ্বারা আমি কি কি ভালো কাজ করতে পারি, এগুলো থাকবে আমার এই সাপোর্টিং সেন্টেন্সে। এআই দিয়ে যে আমি খারাপ কাজ করতে পারি, এআই দুনিয়া ধ্বংস করে ফেলতে পারে, এই ধরনের সেন্টেন্স কিন্তু আমি লিখবো না। কারণ টপিক সেন্টেন্সে কিন্তু আমি লিখছি এআই কিন্তু অনেক ইউজফুল টুল মানুষ জাতির জন্য। কিন্তু আমি যদি এটা বলি যে এআই ইজ দ্য বিগেস্ট থ্রেট ফর ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড ক্যান বি রুইনড বাই এআই, তাই না? এই ধরনের একটা টপিক সেন্টেন্স লিখলাম। তার মানে এখন আমার যে সাপোর্টিং সেন্টেন্স থাকবে, এইবার থাকবে কিভাবে এআই আমাদেরকে ধ্বংস করবে এইটা নিয়ে, বুঝছো? আমার টপিক সেন্টেন্স যেটা যেইভাবে আমি লিখছি, আমার সাপোর্টিং সেন্টেন্স গুলো কিন্তু ঠিক সেম ভাবেই হবে। এখন এই সাপোর্টিং সেন্টেন্স গুলোর মধ্যে থাকবে নাকি, কোশ্চেন হচ্ছে এটা। সাপোর্টিং সেন্টেন্স থাকবে ডিটেইলস। কিসের ডিটেইলস থাকবে? টপিক সেন্টেন্সের ডিটেইলস। টপিক সেন্টেন্স যেটা আমি এক লাইনে ফুল টপিকটা বুঝাইছি, এবার ডিটেইলসে আমি 2 লাইনে সেই টপিকটা আমি বুঝাইতেছি। সেই টপিকটা আমি জাস্ট বুঝাবোই না, সেই টপিকটার আমি এক্সাম্পল দিব। যেমন এআই অনেক ভালো কাজ করতে পারে, এটার একটা এক্সাম্পল দিলাম যে এআই অনেক সুন্দর আমাকে প্রেজেন্টেশন বানাই দিতে পারে। এআই কে এখন আমাকে প্রেজেন্টেশন বানাই দিতে পারে, আমি এটা একটা ডিটেইলসে বললাম। এখন এটার এক্সাম্পল দিলাম যে প্রেজেন্টেশন বানাই দিতে পারে। শুধু কি এক্সাম্পল দিলেই হবে না, সেই এক্সাম্পলটার এক্সপ্লেনেশন, ব্যাখ্যাও দিতে হবে যে কিভাবে ভালো প্রেজেন্টেশন বানায়। আমি যখন গামা এআই বা কোনো একটা এই ধরনের এআই এ যাই, যে যখন আমি সুন্দরভাবে প্রম্পট লিখি, সে সুন্দরভাবে আমাকে পিকচার্স দিয়ে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু আমাকে সুন্দর করে সে কিন্তু আমাকে প্রেজেন্টেশন বানায় দিতেছে, এই যে এক্সপ্লেইন করলাম। তার মানে কি, এই সাপোর্টিং সেন্টেন্সে তুমি এই জায়গাটাই প্যারাগ্রাফটারে অনেক বড় বানাইতে পারো। আবার যদি তুমি চাও অল্পর মধ্যে বুঝাই দিতে, তুমি ছোট আকারেও কিন্তু এই জায়গাটায় কাজ করার মাধ্যমে করে ফেলতে পারবা। তার মানে কি, সর্বপ্রথম থাকবে ডিটেইলস। টপিক সেন্টেন্সটাকে আমি সেম ভাবে আবার এক্সপ্লেইন করব 2-3 লাইনের মাধ্যমে,
যেটা এক লাইনের টপিক সেন্টেন্স ছিল। এরপরে আসবো আমি এক্সাম্পল, যে আমি যে 2-3 লাইনে এক্সপ্লেইন মানে জিনিসটাকে ডিটেইলসে আলোচনা করলাম সেটার এখন আমি এক্সাম্পল দিব, উদাহরণ দিব, যে কোন কোন ক্ষেত্রে বা কি কি কাজে এই জিনিসটা ইউজ করতে পারে। যেমন এনভায়রনমেন্ট পলিউশন যদি আমি বলি, তাহলে আমার সাপোর্টিং সেন্টেন্সে আসবে কি এনভায়রনমেন্ট পলিউশনের উদাহরণ, যেমন ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, তাই না? এগুলো কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশনের উদাহরণ হিসাবে আসবে, যে ওয়াটার পলিউশন হচ্ছে একটা এনভায়রনমেন্টাল পলিউশন, তারপর এয়ার পলিউশন হচ্ছে একটা এনভায়রনমেন্টাল পলিউশন, তারপর সয়েল পলিউশন। এই যে কয়েকটা উদাহরণ দিলাম, উদাহরণ কিন্তু এই জায়গায় আসবে, এক্সাম্পল কিন্তু কোনোদিনও একটা দিবা না, এক্সাম্পল দিতে হবে মিনিমাম 3টা এক্সাম্পল দিলে তুমি কিন্তু সেই 3টার এক্সপ্লেনেশনও আবার দিতে পারবা। মনে রাখো এক্সাম্পল দিতে হবে মিনিমাম 3টা, তার মানে কি 3টার এক্সাম্পলের সাথে কিন্তু 3টার এক্সপ্লেনেশন অটো চলে আসবে। এক্সপ্লেনেশনে কি থাকবে, যদি আমার কোনো সমস্যা থাকে তাহলে এইটার সলিউশন কি হতে পারে। যেমন ওয়াটার পলিউশন হচ্ছে একটা সমস্যা, তো ওয়াটার পলিউশনের সলিউশনটা থাকবে আমার এক্সপ্লেনেশনে, ঠিক আছে? আর যদি কোনো কিছু ভালো জিনিস থাকে তাহলে ওটার এক্সপ্লেনেশনে কি থাকবে, ভালো জিনিস থাকলে কিভাবে এই জিনিসটা সবসময় ভালো থাকে এটা তোমার এক্সপ্লেইন করতে হবে এক্সপ্লেনেশনে। সবাই কি মোটামুটি এই সাপোর্টিং সেন্টেন্সটা কি বুঝতে পারছো নাকি? এবার বলো একটু কমেন্টে। আমি একসাথে অনেক কিছু বললাম, সেই জিনিসটা অনেকের মাথার উপর দিয়েও যাইতে পারে, সবাই বুঝছো নাকি বলো। টপিক সেন্টেন্স ওকে ওকে, যেবা প্রামাণিক ক্লিয়ার, ওয়াফি ক্লিয়ার, বুঝছো, অনুজ পাশি ক্লিয়ার হয়েছে, দ্যাটস গুড, রুবাইয়া আন্ডারস্টুড, ওকে, অথই ক্লিয়ার, সবাই বুঝে গেছো, না বুঝার উপায় নাই। কেন উপায় নাই কেন কৃপা? ইয়াপ ক্লিয়ার স্যার, জুই আন্ডারস্টুড, সো কেউই এমন নাই যে বুঝো নাই। আফিফ, আচ্ছা টপিক সেন্টেন্স, বাংলাদেশ এডুকেশন ইজ স্ক্যাম। আচ্ছা আফিফ বলতেছো বাংলাদেশন এডুকেশন স্ক্যাম। তোমাদের তো আফিফ, তোমাকে আমি একটা কোশ্চেন করতে চাই, তুমি এটার অ্যানসার দিবা। বাংলাদেশ এডুকেশন সিস্টেম থেকে 2টা জিনিস মিসিং, ওই 2টা জিনিস কি আফিফ একটু আমাকে বলো তো। ক্লিয়ার হয়েছে তামান্না, দীক্ষিতা স্যার আমার মেসেজ পড়েন না, ভুলে গেছেন আমাকে? না ভুলি নাই তো, ঠিক আছে, ওইটাই তো প্রবলেম স্যার, এই জন্যই টিচাররা মার্ক কম দেয়, প্লাস মার্ক কম হওয়ার জন্য বাসায় বকা খাই। আচ্ছা না, এই যে তোমার কালকে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম, এখন তো প্যারাগ্রাফ শিখে ফেলবা, ঠিক আছে, আর টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো শিখবা। ওকে গুড, তাহলে মোটামুটি সবাই বুঝছো। ওকে, সো এই গেল আমার সাপোর্টিং সেন্টেন্স। এখন আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স এটাও একটা সেন্টেন্স, আর এইটার জন্য তোমরা পাবা 2 মার্কস। তার মানে 2টা সেন্টেন্সের জন্য তোমরা 3 আর 2 5 মার্কস পাবা, শুধুমাত্র ফার্স্টের সেন্টেন্স আর লাস্টের সেন্টেন্সের জন্য। আর মাঝখানে ওয়াফির মতো 8-10 পেজ যা লিখবা এই টোটালটার জন্য তোমরা পাবা 5 মার্কস। সো 5 মার্কসের জন্য এখন তোমরাই চিন্তা করো যে অনেক বেশি কি আমার লেখা উচিত নাকি অল্প লেখা উচিত, বাট অল্পটা যাতে কোয়ালিটিফুল হয় এটা লেখা উচিত 5টা নাম্বারের জন্য। আর বাকি বাকি হচ্ছে 5 নাম্বার, 3 নাম্বার বাবা প্রথম সেন্টেন্সের জন্য, আর লাস্টের সেন্টেন্সের জন্য বাবা 2 নাম্বার। এখন লাস্টের সেন্টেন্সে কি থাকবে কোশ্চেন হচ্ছে এটা। তোমাদেরকে আমি সামারি করা মনে হয় শিখাইছি অলরেডি, আর না থাকলেও তোমরা সামারির হয়তো বা খুব শীঘ্রই একটা ক্লাস পাবা, সেই জায়গায় আমি কিভাবে সামারি করতে হয় এই জিনিসটা খুব ইজিলি দেখাইছি। সো কনক্লুডিং সেন্টেন্সে থাকবে কি তোমার ফুল টোটাল প্যারাগ্রাফটার একটা সামারি, টোটাল একটা প্যারাগ্রাফের সামারি তুমি একটা লাইনের মধ্যে তোমার লিখতে হবে। তার মানে তুমি এতক্ষণ যা আলোচনা করছো সবগুলার একটা সামারি আকারে তুমি কনক্লুডিং সেন্টেন্সে দিয়ে দিবা। পুরা প্যারাগ্রাফটার একটা সামারি হবে তোমার কনক্লুডিং সেন্টেন্স। ওকে, যে পুরা প্যারাগ্রাফটার ফুল একটা সামারি তুমি একটা সেন্টেন্সে দিবা, এন্ড সেটাই হবে তোমার কনক্লুডিং সেন্টেন্স। সো এইবার চলো আমরা একটু স্যাম্পল গুলা দেখি। স্যার প্যারাগ্রাফ কত পেজ লেখা লাগবে? দীক্ষিতা অলরেডি আমি আলোচনা করলাম, প্যারাগ্রাফ সাধারণত 2 পেজ লেখার নিয়ম, এই সাইড এই সাইড, ঠিক আছে, যাতে খাতাটা খুললেই কি তোমার প্যারাগ্রাফটা এমনি দেখতে পায়। 2 পেজ, 2 পেজের মধ্যে প্যারাগ্রাফ থাকবে একটাই প্যারা, প্যারাগ্রাফের মধ্যে একটাই প্যারা থাকবে, অনেকগুলো প্যারা আবার দিবা না, কয়েকটা প্যারাগ্রাফ দিবা, প্রথম প্যারাগ্রাফটা রেখা বাকি 2টা কিন্তু কাইটা দিবে, বাকি যেই প্যারাগ্রাফগুলো দিবা ওগুলো কিন্তু কাইটা ফেলবে, কারণ প্যারাগ্রাফে প্যারা থাকবে একটা, এটাও সবসময় মনে রাখবা। এগুলো অনেকেই অনেক ভুল করে, মেজর ভুল, এগুলো কিন্তু তোমরা করবে না কখনোই। প্রপার ট্রেনিং অফ টিচার্স এন্ড প্রপার গাইড ফর স্টুডেন্টস বাই স্টুডেন্টস। আফিফ তোমাকে আমি কোশ্চেন করেছিলাম বাংলাদেশ এডুকেশন সিস্টেম থেকে
দুইটা জিনিস মিসিং। তুমি যেটা বলছো যে হ্যাঁ প্রপার ট্রেনিং ফর টিচার্স, এটা তো অবশ্যই মিসিং। তারপর প্রপার গাইড ফর স্টুডেন্ট বাই স্টুডেন্টস, এটাও মিসিং। কিন্তু সব থেকে মেইন যে দুইটা জিনিস মিসিং বাংলাদেশ এডুকেশন সিস্টেমের থেকে, সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড সিস্টেম। এই দুইটা জিনিসই বাংলাদেশ এডুকেশন সিস্টেম থেকে মিসিং। না পাচ্ছ তুমি মানে কোনো শিক্ষা, না সেই শিক্ষার কোনো সিস্টেম তুমি পাইতেছো বাংলাদেশ এডুকেশন সিস্টেম থেকে। তো এখন তোমার কি করতে হবে, তোমাদের নিজেদেরই এমন একটা সিস্টেম বিল্ড আপ করতে হবে যার ফলে তোমরা সেলফ লার্ন করতে পারো। ঠিক আছে, সেলফ লার্নিং একটা সিস্টেম তোমাদের বের করতে হবে, যার ফলে আসলে তোমরা পৃথিবীর অন্যান্য দেশের স্টুডেন্টদের সাথে কম্পিট করার মতো স্টুডেন্ট বাংলাদেশে রেডি হয় না। এটার ফল্ট তোমরা না, এটার ফল্ট হচ্ছে গিয়ে বাংলাদেশের সিস্টেম। কারণ বাংলাদেশের সিস্টেমে কোনো সিস্টেমই থাকে না, অ্যাকচুয়ালি ওটা কোনো সিস্টেম না, ওটা জাস্ট একটা কি বলে হজবরল অবস্থা। যে যার মতো যেটা ইচ্ছা, যে ডিজার্ভিং না তাকে সেই জায়গা দেওয়া হয়, আবার যে ডিজার্ভিং তাকে আবার ওই জায়গা দেওয়া হয় না। অনেক কিছুই আছে, এগুলো নিয়ে বলতে গেলে আমরা সারাদিন রাতি সব আলোচনা করতে পারবো। সো আমি শর্টকাট সহজ একটা এক্সাম্পল দিতে পারি, যেমন মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস। এখানে নিশ্চয়ই বলা আছে কোন একটা ফেভারিট হবি নিয়ে। সো এই যে তুমি ডিরেক্টলি বলে দিতেছো মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস, এই ধরনের টপিক সেন্টেন্স, যে জায়গায় তুমি টপিককে ডিরেক্টলি অ্যাড্রেস করতেছো, এই ধরনের টপিক সেন্টেন্সের জন্য তুমি কিন্তু 3 পাবা না, তুমি সর্বোচ্চ 3 পাবা 1.5 মার্কস, 1.5 মার্কস পাবা এই ধরনের টপিক সেন্টেন্স লিখলে। তার মানে তোমরা অনেকেই চিন্তা করো স্যার প্যারাগ্রাফ এত লিখি তারপর 8 দেয়, কারণ কি তোমাদের ফার্স্টের সেন্টেন্সটাই এরকম একটা নরমাল একটা সেন্টেন্স লিখে ফেলো তোমরা, যে তোমাদের ফেভারিট হবি সম্পর্কে লিখতে বলছে আর তুমি বলে দিলা কি মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস। তোমরা যদি এই জায়গায় এরকম ভাবে লিখতা, এই জিনিসটা এরকম ভাবে ইন্ট্রোডিউস করতা যে পৃথিবীর মধ্যে অনেকের অনেক কিছুই হবি থাকে, বাট আমার মেইন হবি হচ্ছে গিয়ে জানা, এন্ড এই জানার পদ্ধতিটাই আমি বই পড়ার মাধ্যমে কিন্তু জেনে ফেলি অনেক কিছু। দেখছো এই যে ঘুরায় পেঁচায় যে আমি বললাম জিনিসটা, এটাই হচ্ছে টপিক সেন্টেন্স লেখার মেইন টেকনিক। তখন তুমি নতুন ভাবে ইন্ট্রোডিউস করলা যে তোমার হবি কি, তাহলে রিডিং বুকস। আর তুমি যদি এইভাবে ডিরেক্টলি অ্যাড্রেস করে ফেলো টপিক সেন্টেন্সকে, সেই ক্ষেত্রে তুমি মার্কস 1.5 মার্কস সেখান থেকেই হাফ মার্কস তোমার কাটা হয়ে যাবে। সো তোমাদের কেন 8 পাও তোমরা প্যারাগ্রাফে প্রথম সেন্টেন্সের কারণেই অনেকেই দেখা যাবে কি এরকম নাম্বার কিন্তু হারায় ফেলো। সো তাইলে একটা পারফেক্ট টপিক সেন্টেন্স কেমন হতে পারে, তাই না? এখন দেখো হাউ টু রাইট এ টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা তোমার কিভাবে লিখতে হবে, ঠিক আছে? টপিক সেন্টেন্সটা তোমার কিভাবে লিখতে হবে দেখো। দি টপিক সেন্টেন্স টেলস দি রিডার হোয়াট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট। ঠিক আছে, সো প্যারাগ্রাফটা আসলে কি নিয়ে, এটা নিয়ে কিন্তু তোমার টপিক সেন্টেন্স থাকবে। তার মানে তোমার টপিক সেন্টেন্সের মধ্যে টপিকের নামটা তোমার রাখতে হবে। ঠিক আছে, টপিক সেন্টেন্সের মধ্যেই তোমার টপিকের নামটা কিন্তু মেনশন থাকতে হবে, যে প্যারাগ্রাফের যে নাম সেই নামটা যাতে টপিক সেন্টেন্সের মধ্যে থাকে, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত কি, ইট শুড বি ক্লিয়ার অ্যান্ড ইন্টারেস্টিং। এটা হইতে হবে একদম ক্লিয়ার, খুব সহজ, স্বচ্ছ, প্লাস ইন্টারেস্টিং। দেখো মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস, মাই ফেভারিট হবি ইজ লার্নিং নিউ থিংস, অ্যান্ড বাই রিডিং বুকস আই লার্ন আ লট অফ থিংস। এই যে দেখছো আমি কিন্তু ইন্টারেস্টিং করে বললাম যে আমার হবি কি, আমার হবি হচ্ছে নতুন কিছু জানা। ঠিক আছে, তারপর কি আমি কিভাবে নতুন কিছু জানি, বই পড়ার মাধ্যমে। তাহলে আমার ফেভারিট হবি কি, মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস। কিন্তু আমি কিন্তু এটা ডিরেক্টলি বলি নাই, আমি কিন্তু শুরুতে একটা ইন্টারেস্টিং একটা অ্যাটিটিউড নিয়ে আসছি, যার ফলে হয়তোবা আমাকে 3 না দিলেও 2.5 কিন্তু ঠিকই দিবে। ওকে, এবার দেখো লাস্ট, ইট শুড নট বি টু জেনারেল অর টু স্পেসিফিক। কি বলছে দেখছো, এটা কিন্তু খুবই সাধারণ অথবা খুবই স্পেসিফিক হইতে পারবে না। এই যে এর আগে যেটা দেখালাম মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস, এটা কিন্তু ডিরেক্টলি স্পেসিফিক ভাবে বলে ফেলতেছে যে আমার ফেভারিট হবি হচ্ছে রিডিং বুক। কিন্তু আমি যদি জিনিসটাকে ঘুরায় বলি যে আমার ফেভারিট হবি হচ্ছে কি নতুন কিছু জানা, আর আমি নতুন কিছু কিভাবে জানি, বই পড়ার মাধ্যমে। এই যে একটু ঘুরায় বললাম, সো এটা কিন্তু আর টু জেনারেল টু স্পেসিফিক হইলো না। সো এইভাবেই কিন্তু তোমাদের একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। সো টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হবে সবাই বুঝছো নাকি, একটু আমাকে একটু জানাও কমেন্টে। তোমাদের অনেকের কমেন্ট আমি নিতে পারতেছি না, এর জন্য আমি রিয়েলি সরি। জুই কিন্তু ওকে আন্ডারস্টুড, সামিয়া হচ্ছে ক্লিয়ার, আতিফ বুঝেছো, টুবা স্যার মাত্র 2 পেজ লিখলে নাম্বার দেয় না। আচ্ছা স্যার আমাদের তো 15 মার্কস প্যারাগ্রাফে আছে। এই 15 মার্কস থাকে প্যারাগ্রাফে কিভাবে? প্যারাগ্রাফে তো 10 মার্কস, তাই না? প্যারাগ্রাফে তো 15 মার্কস থাকার কথা না।
আমার জানা মতে 15 মার্কস তো প্যারাগ্রাফে থাকে না। আচ্ছা মরিয়ম সিদ্দিকী কিন্তু বুঝো নাই। আচ্ছা মরিয়ম তোমাকে আমি বলি, মরিয়ম টপিক সেন্টেন্স সাধারণত 3টা জিনিস মাথায় রাখবা। প্রথম জিনিস হচ্ছে টপিক সেন্টেন্সের টপিকটা তোমার সেই টপিক সেন্টেন্সের মধ্যে থাকতে হবে। টপিকটা কি? যেমন এনভায়রনমেন্ট পলিউশন, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের টপিক। সো এই টপিকটা কিন্তু আমার টপিক সেন্টেন্সের মধ্যেই থাকতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে আমার টপিকটা একদম ক্লিয়ার হতে হবে। আমি যে সেন্টেন্সটা লিখছি এটা যাতে স্বচ্ছ, সবাই যাতে বুঝতে পারে, প্লাস এটা কিন্তু একটু ইন্টারেস্টিংও থাকতে হবে। আর লাস্টেরটা কি, তুমি ডিরেক্টলি কিন্তু টপিক সেন্টেন্সের অ্যান্সারটা দিবা না কোশ্চেন অ্যান্সারের মতো, তুমি কি একটু ঘুরায় পেঁচায় ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু এটা প্রেজেন্ট করতে হবে। আবার বুঝাইলে ভালো হয়। এই যে মরিয়ম তোমাকে তো বুঝাইলাম, এখন মরিয়ম বলো বুঝছো কিনা? জি স্যার 15 মার্কস আমাদের। আচ্ছা তোমাদের 15 মার্কস, ক্লিয়ার। আচ্ছা তোমাদের কি 10 মার্কস না 15 মার্কস? প্যারাগ্রাফ 10 মার্কস তো আমার নাম, প্যারাগ্রাফে তো 10 মার্কসই থাকার কথা, 15 মার্কস আবার থাকে কেমনে? এত মার্কস তো প্যারাগ্রাফে থাকে না। স্যার আমি 6.5টা মাস ক্লাস জয়েন করতে পারবো না। 6.5টা মাস? স্যার 7টার সময় ক্লাস শুরু করালে ভালো তো। ও আচ্ছা 6.5টার সময় ক্লাস জয়েন করতে পারবা না। ও অনুজ পাশি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ব্যাপারে 10 মার্কসই থাকে মরিয়ম বলছো। ডায়লগ এও 15 মার্কস, এই ডায়লগ এও 15 মার্কস, ডায়লগেও 15 মার্ক? কি বলতেছো তোমরা? এখন নতুন করে নাম্বার ঠিক করেছে তাই 15 করিয়েছে। ও আচ্ছা আচ্ছা নতুন চেঞ্জ করছে নাম্বার। আচ্ছা স্যার আপনার 3টা, আচ্ছা হ্যাঁ ওগুলো দেখান, একদম ক্লিয়ার হবে সবার। আচ্ছা হ্যাঁ আমার 3টা স্টুডেন্ট উইন্টার মর্নিং নিয়ে কি কি লিখছিল এটা আবার দেখাবো ওয়াফি? আচ্ছা ঠিক আছে ওইটা দেখাইতেছি তাহলে, দাঁড়াও। ওকে এই যে ওয়াফি যেহেতু বলছে এই কারণে এটা আনলাম, ঠিক আছে। সো আমি তোমাদের এখানে 3টা স্টুডেন্টের, আমার অ্যাকচুয়াল 3টা স্টুডেন্টের টপিক সেন্টেন্স তোমাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? তাইলে তোমাদের টপিক সেন্টেন্সটা আসলে ক্লিয়ার হবে, যেহেতু ওয়াফি আমাকে বলছে। সো দেখো একটা ভালো টপিক সেন্টেন্স আর খারাপ টপিক সেন্টেন্সের মধ্যে কি হয়। যেমন প্যারাগ্রাফের টাইটেল ছিল ইয়োর ফেভারিট সিজন, ঠিক আছে? ইয়োর ফেভারিট সিজন এটা ছিল আমাদের প্যারাগ্রাফের টপিক। এখন যে টু জেনারেল অনেক সাধারণ একটা লিখেছিল উইন্টার ইজ এ সিজন, প্যারাগ্রাফের টাইটেল ছিল ইয়োর ফেভারিট সিজন, কিন্তু আমার একটা স্টুডেন্ট কি লিখেছিল উইন্টার ইজ এ সিজন। সো ওরে আমি এই টপিক সেন্টেন্সের জন্য নাম্বার দিছি কত? 1। যদিও অনেক টিচার এটাকে 0 দিতে পারে, বাট আমি একটু সবাইকে একটু নাম্বার বেশি দিতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে দিছি 1। আবার আরেকজন লিখেছিল টু স্পেসিফিক ভাবে উইন্টার স্টার্টস ইন ডিসেম্বর এন্ড এন্ডস ইন ফেব্রুয়ারি ইজ মোস্ট কান্ট্রিজ। আরেকটি স্টুডেন্ট কি লিখেছিল উইন্টার স্টার্টস ইন ডিসেম্বর এন্ড এন্ড ইন ফেব্রুয়ারি ইন মোস্ট কান্ট্রিজ। আমি ওরে জিজ্ঞেস করছিলাম তোমার ফেভারিট সিজন নিয়ে লিখতে, আর ওই আমার কি দেখাইলো, ওই আমার দেখাইতেছে যে এই শীতকাল কিন্তু শুরু হয় ডিসেম্বরে আর শেষ হয় কিন্তু ফেব্রুয়ারিতে বেশিরভাগ দেশেই, এটা লিখছে। ওরে আমি একটু এটার থেকে একটু বেশি নাম্বার দিয়েছিলাম, ঠিক আছে? 1.5 দিছিলাম, বাট একটাকে কিন্তু আমি 3-এ 3 দিছিলাম একটা স্টুডেন্টকে। সেই স্টুডেন্টটা কি লিখছিল দেখো, উইন্টার ইজ মাই ফেভারিট সিজন বিকজ অফ দি কোল্ড ওয়েদার অ্যান্ড হলিডেজ। উইন্টার হচ্ছে আমার ফেভারিট সিজন, তার কারণটা সহ কিন্তু সেখানে এক্সপ্লেইন করছে টপিক সেন্টেন্সে। কারণ এটা কি, এটা একটা ঠান্ডা এবং এই সময় কি অনেক বেশি ছুটি পাওয়া যায়, হলিডে থাকে, এই কারণেই কিন্তু উইন্টার আমার ফেভারিট সিজন। সো ওই কিন্তু উইন্টার কিন্তু যে ওর ফেভারিট সিজন এটা কিন্তু ওর অলরেডি টপিক সেন্টেন্স এক্সপ্লেইন করছে, ঠিক আছে? যে ওর ফেভারিট সিজন কোনটা এটা কিন্তু অলরেডি অ্যানসার করছে। পাশাপাশি ওই টপিক সেন্টেন্সটা কিন্তু অনেক জেনারেল, অনেক সাধারণ বানায় নাই, প্লাস সে কিন্তু খুবই ক্লিয়ার প্লাস ইন্টারেস্টিং করছে। কারণ কি, সে বলতেছে যে এটা কেন আমার ফেভারিট সিজন, কারণ এই সময় অনেক ঠান্ডা থাকে প্লাস অনেক ছুটি থাকে, এই কারণে। সো এই টপিক সেন্টেন্সে কিন্তু আমি 3 আউট অফ 3 দিছিলাম, বাট এর থেকে আরো ভালো টপিক সেন্টেন্স তোমরা চাইলে বানাইতে পারো। সো সবাই একটু ইয়োর ফেভারিট সিজন সম্পর্কে একটা টপিক সেন্টেন্স লিখো তো, দেখি তো সবাই একটু ইয়োর ফেভারিট সিজন সম্পর্কে একটা টপিক সেন্টেন্স লিখে দাও, দেখি তোমাদের কে কত পাইছো। আর ওয়াফির মনে আছিল এটা, দ্যাটস গুড। ওকে কম্পোজিশন, ওকে আফিফ উইন্টার ইজ কামিং, হ্যাঁ উইন্টার ইজ কামিং, ঠিক আছে। সো এই যে উইন্টার সিজন সম্পর্কে কিন্তু অনেক কিছু, দিস স্টোরি শুড বি কল্ড এ ড্রেডফুল সাইলেন্স। লেট মি গিভ ইউ অ্যান আইডিয়া, দিস স্টোরি শুড বি ড্রেডফুল সাইলেন্স। সো সবাই ইয়োর ফেভারিট সিজন সম্পর্কে একটা টপিক সেন্টেন্স এখন লিখো। উইন্টার ইজন্ট আ সিজন, উইন্টার অফ কোর্স আ সিজন,
because of its cool, peaceful, calm and beautiful environment. So ওয়াফি কিন্তু খুব সুন্দর একটা টপিক সেন্টেন্স লিখেছে যে rainy season is my favorite season because of its cool, peaceful, calm and beautiful environment. So ওয়াফি এই টপিক সেন্টেন্সের জন্য তুমি কিন্তু 3 পাওয়া। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমাদের টপিক সেট। এটা সুন্দর হয়েছে স্যার? হ্যাঁ সুন্দর হয়েছে তো ওয়াফি, সুন্দর হয়েছে। রুবাইয়া, এই তোমরা কেউ টপিক সেন্টেন্স লিখতেছো না কেন? ঠিক আছে, শুধুমাত্র ওয়াফি লিখছে। আর সবাই কি করতেছো? নাহিয়ান, আর সবাই কি করছো? সব সহজ। কৃপা, সব সহজ, কিন্তু লিখছো না কেন কিছু? আনিশা, অল ক্লিয়ার। তোমরা এই যে মাত্র মনে হয় চ্যাটিং মেটিং রেখে এখন তোমরা লিখতে বসছো, তাই না? এই কারণে এত স্লো। ঠিক আছে, এতক্ষণ কি আমার ক্লাস রেখা তোমরা হচ্ছে গিয়ে গেছো তোমরা চ্যাটিং টেটিং করতে? আদাব স্যার, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কি কোনো ক্লাস নেওয়া যাবে? চেঞ্জিং সেন্টেন্স নিয়ে অলরেডি প্রাপ্তি ক্লাস হয়ে গিয়েছে। মাই ফেভারিট সিজন ইজ সামার বিকজ আই গেট আ লং ভ্যাকেশন টু এনজয় উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। অনেক সুন্দর হয়েছে আনিশা, তোমারটা অনেক ভালো হয়েছে, 3 মার্কস পাওয়ার মতোই। আরেকজন উঁচি হাত কি লিখতেছো? মাই ফেভারিট গার্ডেন। এটা কি লিখলাম অনুষ্পাসী? তোমার জিজ্ঞেস করলাম আমি তোমার ফেভারিট সিজন সম্পর্কে একটা টপিক সেন্টেন্স লিখতে, আর তুমি লিখলাম মাই ফেভারিট গার্ডেন। কি হলো? মাই ফেভারিট সিজন নেম ইজ উইন্টার। এই যে নাইমা, দেখো তুমিও ডিরেক্ট স্পেসিফিক ভাবে বইলা দিলা মাই ফেভারিট সিজন নেম ইজ উইন্টার। এই যে ভালো টপিক সেন্টেন্স কিন্তু হলো না। তুমি কিন্তু নাইমা এর জন্য পাবা 1 মার্কস। ঠিক আছে, তার মানে কি তোমার 2 মার্কস কিন্তু এখানেই কাটা। আনিকা, 15 মার্ক হলে কত পেজ লিখবা? আচ্ছা 15 মার্ক হইলেও তোমরা 2 পেজই লিখবা। ঠিক আছে, কারণ প্যারাগ্রাফ তোমরা লেখা দিয়া কোনো মার্কস কোনোদিন বিচার হয় না, বিচার হয় কোয়ালিটি দিয়া। দীক্ষিতা, আচ্ছা আরেকবার বলবেন ওয়াফি যা লিখছে? আর সবাই জিজ্ঞেস করতেছি এখন তোমরা সবাই লিভ নিতেছো। ঠিক আছে, আমি যখনই পড়া জিজ্ঞেস করি লিভ নিলে হবে, পড়া না দিয়ে। ঠিক আছে, ওয়াফি কি লিখছে আরেকবার শুনতে চাচ্ছ? ওয়াফি লিখছে রেইনি সিজন ইজ মাই ফেভারিট সিজন বিকজ অফ ইটস কুল, পিসফুল, কাম এন্ড বিউটিফুল এনভায়রনমেন্ট। এটা লিখেছে হচ্ছে ওয়াফি। মাহি আব্দুল্লাহ, ডায়ালগে 15 মার্কস। হ্যাঁ হ্যাঁ, প্যারাগ্রাফে তো 10। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ 6 সিজন। আচ্ছা দেখো কাজী জারিফ, তুমি ফার্স্টেই বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ 6 সিজন এটা লেখা ফুল স্টপ দিয়ে দিছো। আর তোমার ফুল স্টপ দেওয়া মানে কি তোমার টপিক সেন্টেন্স হচ্ছে ফার্স্টেরটা। এরপরে কি লিখছো? দি রেইনি সিজন ইজ দি সেকেন্ড সিজন অফ দেম। তারপর তুমি কি লিখলা? আমি কিন্তু 6 সিজন সম্পর্কেও প্যারাগ্রাফ লিখতে বলি নাই কাজী জারিফ। এই যে এই ধরনের ভুল কিন্তু করলে কিন্তু সামনে ঝামেলা। অ্যাজ উইন্টার ইজ আ সিজন উইথ চিলিং উইন্ডস ইজ মাই ফেভারিট সিজন। ওকে নাইস। ওয়ারিসুল তুমিও কিন্তু অনেক ভালো একটা টপিক সেন্টেন্স লিখেছো, ধন্যবাদ তোমাকে। জুই, মাই ফেভারিট সিজন ইজ উইন্টার বিকজ ইটস কুল ওয়েদার অ্যান্ড কাম অ্যাটমসফিয়ার মেক এভরিথিং ফিল পিসফুল অ্যান্ড এনজয়েবল। হ্যাঁ জুই, তুমিও কিন্তু সুন্দরই লিখেছো, ভালোই হয়েছে। আফিফ কি লিখছো? দেয়ার আর মেনি সিজনস ইন আওয়ার কান্ট্রি। এই যে আবার ফুল স্টপ দিয়ে দিলা। ঠিক আছে, কান্ট্রিতে ফুল স্টপ না দিয়ে বাট দিয়ে দিবা। ঠিক আছে আফিফ, ঠিক আছে বাট, এই যে কমা দিয়ে বাট দিছো, এইবার ঠিক আছে, নিচেরটা ঠিক আছে। এবার যেটা লিখছো আফিফ, দেয়ার আর মেনি সিজনস ইন আওয়ার কান্ট্রি বাট মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং বিকজ অফ ইটস পিসফুল ওয়েদার এন্ড এভরিথিং লুকস চার্মফুল এন্ড গে। ওকে, অনেক সুন্দর হয়েছে তোমারটা আফিফ। এই পর্যন্ত যতগুলা পড়ছি আফিফেরটা সুন্দর হয়েছে সব থেকে বেশি। আরেকটা দেন তো স্যার, পারি কিনা দেখি। আচ্ছা ওয়াফি, তুমি তাহলে আরেকটা লিখতে চাইলে লিখো এনভায়রনমেন্টাল পলিউশন, এই জিনিসটা লিখো। স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন। সামিয়া কি লিখছো দেখি? সামিয়া লিখেছো স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন বিকজ নেচার অ্যারাউন্ডস ইটসেলফ ইন আ নিউ ফর্ম উইথ ফ্লাওয়ার্স ব্লুমিং অ্যান্ড নিউ লিভস বিল্ডিং অন দ্য ট্রিজ। রিয়েলি গুড সামিয়া, তুমি তো অনেক সুন্দর লিখছো আপু, তোমারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আফিফের মতোই সুন্দর হয়েছে তোমারটাও, অনেক ভালো লিখেছো। হ্যাঁ, এনভায়রনমেন্ট পলিউশন বা এনভায়রনমেন্টাল পলিউশন, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন ওয়াফি। All seasons are favorite, but winter is my most favorite season because the weather is very cold and comfortable. হ্যাঁ ঠিক আছে লিহা, তোমারটা হইছে, তোমারটা হইছে। 3-এ 3 না পেলেও তুমি 3-এ 2.5 পাবা, এটা শিওর থাকো। আচ্ছা আহমিদা কি লিখেছো? There are many seasons why pollution in ABC town is the many reasons why pollution is ABC town is the worst in the world. Okay আহমিদা, তোমারটাও ঠিক আছে environmental pollution হিসেবে। Environment is one of the great curses in our world. কি
কি লিখলে এটা ওয়াফি তুমি? Environment is one of the great curses in our world. Environmental pollution লিখতে বলছিলাম, তবে এখানে পলিউশন গেল কই? এনভায়রনমেন্ট পলিউশন, ইয়েস, এই তো, পলিউশন ইজ ওয়ান অফ দি গ্রেট কার্স ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা লিখছো এটা তোমার টু জেনারেল, ঠিক আছে, অনেক জেনারেল হয়ে গেছে, অতি সাধারণ, ঠিক আছে, তোমার কিন্তু এটা কিন্তু ইন্টারেস্টিং হলো না, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু পাবা 2 মার্কস। এটাকে কি ইন্টারেস্টিং বানাইতে হবে এই টপিক সেন্টেন্সটাকে, তাইলে হ্যাঁ আরেকটু ভাবো, ইয়েস আরেকটু ভাবো, ইন্টারেস্টিং হইতে হবে। অনুজ পাশি লিখছো উইন্টার ইজ মাই ফেভারিট সিজন বিকজ অফ কোল্ড ওয়েদার এন্ড হলিডেজ। হ্যাঁ তোমারটা ঠিক আছে, যেটা আমার এই পিছে আছে অনুজ পাশি, কিন্তু এই ধরনের তোমাদের একটা আইডিয়া দিতেছি। মাই ফেভারিট সিজন ইজ অটোমান বিকজ দি স্কাই লুকস বিউটিফুল এন্ড দি হোয়াইট কাশফুল flowers beside the river swing gently in the air। অনেক সুন্দর হয়েছে আমার না, তোমারটা অনেক সুন্দর হয়েছে, তোমরা তো অনেক ভালো ভালো টপিক সেন্টেন্স লেখা শিখে যেতেছো। আচ্ছা আহমিদা কি লিখছো? দি রেইনি সিজন ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সিজন ইন বাংলাদেশ। হইল না, দেখছো আহমিদা, তোমার কোশ্চেন কি ছিল? তোমার কোশ্চেন ছিল আহমিদা ফেভারিট সিজন, তোমার কিন্তু কোশ্চেন ছিল না যে কোন সিজনটা বেশি ইম্পর্টেন্ট। তোমার ফেভারিট সিজন কেন আর কোথায়? এতক্ষণ পর কেন সবাই স্যার? কারণ ওদের একটু ভাবতে টাইম লাগে, তাই মনে হয় ওরা লেট করতেছে। আচ্ছা পর্বন কি লিখছো? পর্বন লিখেছো সামার ইজ মাই ফেভারিট সিজন বিকজ ইটস হট এন্ড ইটস মেনি কাইন্ড অফ ফ্রুট। ওকে, অনেক সুন্দর হয়েছে পর্বন তোমারটা। রাফসান কি লিখেছো? স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন বিকজ অফ দি ওয়ার্মিং ওয়েদার এন্ড বিউটিফুল ব্লুমিং ফ্লাওয়ার্স। সুন্দর হয়েছে তোমারটাও রাফসান। আচ্ছা শেহজাবিন কি লিখছো? শেহজাবিন লিখছো স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন বিকজ অফ দি পারফেক্ট ওয়েদার এন্ড ব্লুমিং ফ্লাওয়ার্স। ওকে, তোমারটা হয়েছে, কিন্তু তোমাদের অনেকের অ্যানসার সেম হইলো কিভাবে? হ্যাঁ রাফসানেরটা তোমারটা কাইন্ড অফ সেম সেম, ঠিক আছে। তোমরা কি একসাথে মিলাই লিখলা নাকি? আচ্ছা environmental pollution refers to the introduction of harmful substance or energy into the natural environment causing adverse effect on living organisms and ecosystems। হ্যাঁ এইটা ঠিক আছে, ওয়ার্ড ভুল হলে সরি, না না ওয়ার্ড তো ভুল হয় নাই, ঠিক আছে ওয়াফি, এটা সুন্দর হয়েছে, এটাই তুমি 3 তে 3 পাবা। Nowadays our world is in a great diseases because of environment pollution which is caused by humans। ওকে, হিউম্যান আবার এস দিছো কেন? হিউম্যান হবে, ঠিক আছে, HUMEN হিউম্যান, আবার ES দিয়েছো আফিফ, হিউম্যানস, ঠিক আছে, এটা একটু ভুল, এটা হবে হিউম্যান। ওকে ওকে and we are responsible for it। ওকে ঠিক আছে আফিফ, তোমারটা কিন্তু হিউম্যানস এটার জায়গায় হবে হিউম্যান। তোমাকে আমি মেসেজে লিখে দিই, এটা কি হবে? এটা হবে হিউম্যান, এটা সরি, ঠিক আছে। তুমি যদি এটাকে প্লুরাল বানাতে চাও তাহলে এটা হিউম্যান হবে, আর যদি সিঙ্গুলার হয় হিউম্যান হবে, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবা আফিফ, তাহলে তোমার ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা ওয়াফি, আমার একটা ভুল করতে করতে শিখা হয়, আমার আরেকটা বলেন। আচ্ছা না, এখন আরেকটা বললে তোমাদের কিন্তু অন্যান্য টপিক সেন্টেন্স আমি আর দেখাইতে পারবো না, ঠিক আছে। কিন্তু তোমরা অনেকেই অনেক ভালো পারছো, তোমরা আরো প্র্যাকটিস করবা, তোমাদের সিলেবাসে যত প্যারাগ্রাফ আছে না, প্রত্যেকটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লেখার প্র্যাকটিস করবা নিজেদের থিঙ্কিং দিয়ে। তোমরা চিন্তা করবা যে এক সেন্টেন্সের মধ্যে আমি এই ফুল প্যারাগ্রাফটাকে কেমন ইন্টারেস্টিং বানাইতে পারি, কারণ শুধুমাত্র একটা সেন্টেন্সের জন্য কিন্তু তোমরা 3 মার্কস পাবা। ওকে, তো এবার গেল টপিক সেন্টেন্স। এবার আসো অ্যাডিং সাপোর্টে কি কি লিখবা, অলরেডি আমি এক্সপ্লেইন করছি যে ডিটেইলস থাকতে হবে টপিক সেন্টেন্সের, এক্সাম্পল থাকতে হবে, এবং ওই এক্সাম্পলগুলোর এক্সপ্লেনেশন ব্যাখ্যাও কিন্তু থাকতে হবে সাপোর্টিং সেন্টেন্সগুলোর মধ্যে, ঠিক আছে। আর স্ট্রং কনক্লুডিং সেন্টেন্স তোমরা কিভাবে লিখবা, যেটার মধ্যে তোমরা 2 মার্কস পাইতেছো একটা সেন্টেন্সের জন্য। সো কনক্লুডিং সেন্টেন্সও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনক্লুডিং সেন্টেন্সের জন্য কি লিখবা? দি কনক্লুডিং সেন্টেন্স রিস্টার্ট দি মেইন আইডিয়া ইন আ নিউ ওয়ে। দেখো কনক্লুডিং সেন্টেন্সটা কি করবে? কনক্লুডিং সেন্টেন্সটা কিন্তু ওয়ান কাইন্ড অফ টপিক সেন্টেন্সই, ঠিক আছে, যেটা কি করবে? রিস্টার্ট, নতুন ভাবে চালু করবে পুরো আইডিয়াটাকে নতুন ভাবে চালু করবে, প্লাস এটার মধ্যে আরেকটা জিনিস থাকবে, it summarizes or gives a final thought। এটা কি করবে? এটা হচ্ছে ফুল প্যারাগ্রাফটাকে হয়তো সামারাইজ করবে, আর নাইলে তোমার মতো করে তুমি কনক্লুডিং সেন্টেন্সে তোমার চিন্তা ভাবনা দিয়ে একটা সেন্টেন্স রেডি করতে পারবা। সো কনক্লুডিং সেন্টেন্সে টোটাল 2টা জিনিস থাকবে। প্রথম জিনিস হচ্ছে গিয়ে কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে গিয়ে নতুন করে আবার তোমার প্যারাগ্রাফটাকে শুরু করবে, প্লাস ওইটার মধ্যে থাকবে পুরো প্যারাগ্রাফটা একটা সামারি, প্লাস তোমার নিজের একটা ফাইনাল থট। সো এবার তোমরা সুন্দর একটা কনক্লুডিং সেন্টেন্স লিখবা, ঠিক আছে।
সো এবার তোমাদেরকে এই যে উইন্টার সিজন বা মাই ফেভারিট সিজন নিয়ে যে তোমরা একটা টপিক সেন্টেন্স লিখলে না, এবার এইটারই 7টায় ক্লাস শুরু করা হলে ভালো। তো স্যার একটা প্যারাগ্রাফ দিয়ে সবগুলো এই তোমাদের তো এটাই দেখাইতেছি যে অনুজ পাশি কিভাবে একটা প্যারাগ্রাফ দিয়ে তোমরা সব প্যারাগ্রাফ লিখতে পারো, এটাই তো তোমাদের দেখাইতেছি, ঠিক আছে? সো এই জিনিসটা একটু ফলো করো অনুজ পাশি, তোমরা কিন্তু সব প্যারাগ্রাফ লিখতে পারবা, ঠিক আছে? এখন তোমরা কনক্লুডিং সেন্টেন্স লিখবা হচ্ছে মাই ফেভারিট সিজনের, মানে মাই ফেভারিট সিজনের শেষের লাইন বা শেষের সেন্টেন্সটা কি লিখবা মাই ফেভারিট সিজনে, এটা এখন তোমরা লিখো তোমাদের মতো করে। দেখি কনক্লুডিং সেন্টেন্সটা কে কেমন ভালো লিখতে পারো, কারণ এই দুইটা সেন্টেন্সই অনেক ইম্পর্টেন্ট। It is nowadays a common phenomena in our country. কাজী জারিফ তুমি মনে হয় environmental pollution এর টপিক সেন্টেন্স লিখছিলে এটা। উইন্টার ইজ এ বিউটিফুল সিজন বিকজ এটা তো আগে একবার ওকে নাইমা কিন্তু সব উইন্টার সিজন নিয়ে লিখেছিল। সো নাইমার কমেন্ট আমি মাত্র বললাম, সো নাইমা ভালোই লিখেছো, নট ব্যাড। নাইমা খাইশ কিন্তু সুন্দর লিখেছো, ইয়েস ফলের নামও দিছো খাইশ, ভালো। মুসা কবিরও কিন্তু হ্যাঁ ভালোই আছে টপিক সেন্টেন্স। এবার কনক্লুডিং সেন্টেন্স কি হবে? সামার ইজ মাই ফেভারিট সিজন, ওকে এটা তো টপিক সেন্টেন্স, বুঝছো খাইশ? টপিক সেন্টেন্স না, তোমার কনক্লুডিং সেন্টেন্স মানে শেষের সেন্টেন্সটা লিখতে হবে। কৃপা তো কৃপা অনেক মেসেজ দিচ্ছে, দাঁড়াও কৃপার মেসেজটা পড়ি। কৃপা হচ্ছে উইন্টার ইজ এ ফেভারিট সিজন অফ মেনি বিকজ ইট অফার্স এ ম্যাজিক্যাল কোজি অ্যাটমসফিয়ার, এ ভ্যারাইটি অফ কোল্ড ওয়েদার অ্যাক্টিভিটিস অ্যান্ড দি জয় অফ হলিডেজ। অনেক সুন্দর লিখছো তো কৃপা, আমি কান্না করবো না, কৃপা কান্না করো না, কৃপা কিন্তু অনেক সুন্দর লিখছো, ঠিক আছে? টপিক সেন্টেন্স। এবার দেখি ওয়াফি কি লিখছো কনক্লুডিং সেন্টেন্স। However, sometimes heavy rain causes flood and makes road muddy, but I still enjoy this season the most. The rainy season brings joy, freshness and a life of nature, and that's why it is my favorite season. অনেক সুন্দর হয়েছে তো ওয়াফি, ঠিক আছে? তুমি তো 2-2 পাবা মাস্ট, এই কনক্লুডিং সেন্টেন্স লিখলে 2-2 মাস্ট। কাজী জারিফ কি লিখছো? Though the rainy season has its demerits, it helps the nature to gain a new life. কাজী জারিফ তুমি কিন্তু এক লাইনের মধ্যে অনেক সুন্দর লিখছো, এর মোটামুটি সামারাইজও করতে পারছো। সো কাজী জারিফও তুমি 2-2 পাচ্ছ। স্যার এটা আমি বুঝতে পারছি না, অনুজ পাশি কোনটা তুমি বুঝতে পারছো না? যে আমি যেটা এখন পড়াইতেছি এখানে তো তোমার 3টা পার্টে বুঝতে হবে। স্যার কি লিখতে হবে বলছেন? আমার ওয়াইফাই প্রবলেম, বুঝি নাই স্যার, প্লিজ বলেন। আচ্ছা কনক্লুডিং সেন্টেন্সে এই যে দুইটা জিনিস লিখতে হবে, প্রথমটা হচ্ছে নতুন করে তোমার টপিকটা লিখবা, আর লাস্টে হচ্ছে সামারি দিবা, বুঝছো আনিশা? Since February is both cold and hot, আচ্ছা তুমি হচ্ছে মোস্তাফিজুর এখনো টপিক সেন্টেন্সটা কিন্তু লিখলা। জুই কি লিখেছো? Therefore I always wait eagerly for this season to come again. আচ্ছা জুই তোমারটা সুন্দর হয়েছে, কিন্তু তুমি হয়তোবা 3-3 পাবা না, ঠিক আছে? স্যার ভালো হয়েছে, হ্যাঁ কাজী জারিফ তোমার এটা অনেক ভালো হয়েছে, ঠিক আছে, সুন্দর হয়েছে, এক লাইনের মধ্যে 3-3 পাওয়ার মতোই হয়েছে, বুঝছো কাজী জারিফ? অথই উইন্টার ইজ মাই ফেভারিট সিজন বিকজ all kind of vegetables are available at this time. অথই এটা তো তোমার টপিক সেন্টেন্স হয়ে গেল, কনক্লুডিং সেন্টেন্স। Therefore winter is the best season for me as it offers both exciting outdoor activities and relaxing indoor pastimes. ওকে কৃপা কিন্তু তুমিও কিন্তু অনেক সুন্দর লিখেছো, 3-3 পাওয়ার মতোই কিন্তু লিখছো কৃপা, ওয়েল ডান। ওকে রাফসান কি লিখেছো? In short, spring serves as the perfect temperature transition, balancing the extremes and offering the most pleasant setting of the entire year. বাহ রাফসান অনেক সুন্দর লিখছো রাফসান, তুমিও কিন্তু 3-3 পাওয়ার মতোই লিখছো। আলভি আমাকে আবার বোঝায় দেন। আচ্ছা আলভি তোমাকে কোন পার্টটা বুঝাবো? মুসা কাবির কি লিখেছো? মুসা কাবির লিখেছো the mist and the mystery of winter has a specific place in my mind, that's why makes me await for this season. Concluding sentence. হ্যাঁ মুসা কাবির জোস হইছে, তুমিও কিন্তু 3-3 পাওয়ার মতো লিখছো, তোমরা তো অনেক ভালো এখন টপিক কনক্লুডিং সেন্টেন্স লিখতে পারো। তুষ্মি কি লিখছো? তুষ্মি লিখেছো ওভারঅল স্প্রিং ইজ দ্য সিজন দ্যাট ব্রিংস হোপস, হ্যাপিনেস এন্ড এ ফ্রেশ স্টার্ট টু এভরিওয়ান, ইট ইজ ওয়ান অফ দি মোস্ট লাভড সিজন ইন দ্য কান্ট্রি। তুষ্মিও কিন্তু অনেক সুন্দর লিখছো, আর তুষ্মির এই লেখার মধ্যে অনেক ইমোশন আছে, বোঝা যাচ্ছে। সো তুষ্মি তুমি কিন্তু ওয়েল ডান, তুষ্মি তুমি অনেক ভালো করেছো। আচ্ছা টপিকটা বুঝতে চাই, আচ্ছা টপিক সেন্টেন্সটা বুঝতে চাও? টপিক সেন্টেন্সটা অনুজ পাশি হচ্ছে কোন একটা প্যারাগ্রাফের মূল আইডিয়া, মূল যে আইডিয়াটা প্যারাগ্রাফের সেটাই হচ্ছে টপিক সেন্টেন্সের মধ্যে থাকে। লিহা কি লিখছো? ইন দি কনক্লুশন উইন্টার ইজ নট অনলি আ কোল্ড সিজন বাট অলসো আ টাইম অফ পিস, বিউটি এন্ড কমফোর্ট। লিহা তোমারটা অনেক সুন্দর হয়েছে।
সো তোমরা কিন্তু অনেক ভালো কনক্লুডিং সেন্টেন্স লিখছো মোটামুটি তোমরা সবাই, ঠিক আছে? আমি সবাইকেই বলতে চাই যে তোমরা মোটামুটি সবাই কিন্তু ভালো কনক্লুডিং সেন্টেন্স লিখছো। তো এইভাবে যদি তোমরা টপিক সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স লিখতে থাকো তাহলে অনেক ভালো করবা। স্যার এটা কিভাবে লিখতে হয় টপিক সেন্টেন্স? আচ্ছা, এটা কিভাবে লিখতে হয় অলরেডি কিন্তু আমি টপিক সেন্টেন্স অনুজ পাশি তোমাকে দেখাইছিলাম যে টপিক সেন্টেন্সটা আমরা সাধারণত কিভাবে লিখি। কোন একটা মেইন আইডিয়া, ধরো হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, আমি এটা নিয়ে তো বলতেছি, তাই না? সো যারা ডিরেক্টলি বলবা যে উইন্টার সিজন ইজ মাই ফেভারিট সিজন অর মাই ফেভারিট সিজন ইজ উইন্টার সিজন, এইভাবে যে বলতেছো ডিরেক্টলি, এইভাবে তোমরা লিখবা না, অনুজ পাশে তুমি লিখবা না, তুমি একটু ঘুরায় পেঁচায় লিখবা, তখন কিন্তু তোমার এই অ্যান্সারটা অনেক ইন্টারেস্টিং হবে, যেটা অলরেডি অনেকেই লিখছো তোমরা। সো অনেকেই তোমরা ভালো করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো এবার আমি তোমাদেরকে দেখাই একটা টপিক সেন্টেন্স কত বড় হইতে পারে। এইবার আসো, একটা টপিক সেন্টেন্স চাইলে কত বড় হইতে পারে এই জিনিসটা একটু দেখো। মেট্রো রেল, এইটা টপিক সেন্টেন্সই অনেক বড় প্লাস অনেক ভালো ছিল, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের অবশ্যই স্কুল লেভেলের না, এর একটি ইউনিভার্সিটি আপার লেভেলের টপিক সেন্টেন্স হয়ে যায়। দেখো মেট্রো রেলের টপিক সেন্টেন্স কত বড় তোমাদেরকে পড়ে একটু দেখাই যে এই একটা টপিক সেন্টেন্স। দি মেট্রো রেল সিস্টেম সার্ভিস সার্ভস অ্যাজ এ ট্রানজিট সিস্টেম ফর commuters to navigate within a city swiftly and bypass traffic congestion efficiently to save time and reach their destination promptly in bustling cities like Dhaka in Bangladesh, known for its high population density globally, promoting the government to kick-start the metro rail project in the city. এই টোটালটা একটা টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা আমি লিখেছিলাম আমার অনার্সের, আমি যখন অনার্সে পড়ি তখন আমার অনার্সে একটা প্যারাগ্রাফ আসছিল অনার্স ফাইনাল ইয়ারে, সেটা হচ্ছে মেট্রো রেল নামে। এই মেট্রো রেলের প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স আমি এটা দিয়েছিলাম, যার জন্য আমাকে স্যার 3-3 দিছিল অবশ্য। কিন্তু এরকম একটা টপিক সেন্টেন্স বড় লেভেলের দিতে পারো, আর এই টপিক সেন্টেন্সে কিন্তু আমি মোটামুটি মেট্রো রেল আবিষ্কার করার বা মেট্রো রেল ঢাকাতে ইউজ করার মেইন রিজন গুলো কিন্তু আমি এখানে কিন্তু এক্সপ্লেইন করছি। দেখো মেট্রো রেল আসার পর কি হয়েছে, সিটির মধ্যে মানুষজন সুইফটলি চলাফেরা করতে পারতেছে, সুইফটলি, আর বাইপাস করতে পারতেছে ট্রাফিক কংজেশনস, মানে ট্রাফিক যে জ্যামটা সেটা আমরা চাইলেই বাইপাস করতে পারি, ঠিক আছে? যার ফলে কি আমাদের টাইম সেভ হয়, ঠিক আছে? এন্ড আমরা খুব জলদি সেই ডেস্টিনেশনে চলে যাই, মানে কোন একটা জায়গায় আমরা খুব দ্রুত পৌঁছাই। দেখো মেট্রো রেল সম্পর্কে কিন্তু আমি এটা টপিক সেন্টেন্স লিখছি, ঠিক আছে? লাইক ঢাকা ইন বাংলাদেশ নোন ফর ইটস হাই পপুলেশন ডেন্সিটি গ্লোবালি, কারণ ঢাকা কিন্তু অনেক মানে হাইলি ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি, ঠিক আছে? ডেন্সলি পপুলেটেড মানে হচ্ছে গিয়ে একই জায়গায় অনেক মানুষ বাস করে, তাই না? প্রম্পটিং দ্য গভর্নমেন্ট টু কিক স্টার্ট দি মেট্রো রেল প্রজেক্ট ইন দ্য সিটি, অ্যান্ড এর ফলেই কি আমাদের যে সরকার সে কিন্তু মেট্রো রেল প্রজেক্টটা কিন্তু বাস্তবায়ন করেছে আমাদের শহরে। সো এই হচ্ছে গিয়ে তোমার একটা টপিক সেন্টেন্স হইতে পারে, যেই টপিক সেন্টেন্সটা তোমরা চাইলে তোমরাও কিন্তু ইউজ করতে পারো টপিক সেন্টেন্সটা বড় করার মাধ্যমে এবং ইন্টারেস্টিং করার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনার ইন্টারের ফাইনাল রেজাল্ট কি ছিল? আমার ইন্টারের ফাইনাল রেজাল্ট A+ ছিল। ওকে, গোল্ডেন পাই নাই। কেন গোল্ডেন পাই নাই এটাও আমি তোমাদেরকে বলতে পারি, কারণ আমার বাংলায় A+ আসে নাই। বাংলা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারে আমার একটু ঝামেলা হয়ে গিয়েছিল, যার ফলে আমি A+ পাই নাই। কিন্তু ওভারঅল অন্যান্য সাবজেক্টে A+ ছিল, HSC তে আমার A+ ছিল, যার ফলে হচ্ছে আমি একটু হেল্প পাইছি কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার। অনেক বড়, আচ্ছা অনেক বড় হইলেও হবে না। আমার মেইন কথা কি, এই টপিক সেন্টেন্সটা এত বড় লেখার মেইন রিজন ছিল এটাই, যার ফলে কি আমি মোটামুটি মেট্রো রেল সম্পর্কে যাবতীয় যত ইনফরমেশন আমি দিতে পারি এই একটা সেন্টেন্সে দিতে পারি। আর এই সেন্টেন্সটাকে আমি বড় কিভাবে করছি দেখো, এই সেন্টেন্সে আমি ইউজ করছি ড্যাশের, তোমার পাংচুয়েশন ইউজ করছি। এখানে আমার দুইটা তোমার 3 ধরনের সেন্টেন্সের টাইপ ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো এই সেন্টেন্সের টাইপ, ড্যাশ, পাংচুয়েশনস ইউজ করার মাধ্যমে কিন্তু আমি জিনিসগুলোকে বড় করতে পারছি। তো তোমরা যখন টপিক সেন্টেন্স লিখবা তোমরা কিন্তু এই জিনিসগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? এসএসসি তে গোল্ডেন ছিল, এসএসসি তে গোল্ডেন আমার মিস হয় নাই, বাট ইন্টারে আমার গোল্ডেন মিস ছিল। বাট যাই হোক, কিন্তু ওইটা একটা খুবই খারাপ স্মৃতি ছিল আমার জন্য ইন্টার। আর আমি বলি, আমি তোমাদের কাছে শেয়ার করি, আমার লাইফে
পড়াশোনার লাইফে আমার সব থেকে হার্ডেস্ট পয়েন্ট, যেটা সব থেকে কঠিন একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ইন্টারের লাইফ। কারণ কলেজের লাইফটা সব থেকে কঠিন থাকে, অ্যান্ড সেই কঠিন জীবনে তোমরা কিছুদিন পরে হয়তো বা যাবা, ঠিক আছে? ওই জীবনটা তোমাদের জন্য অনেক বেশি কঠিন হবে। তো আপাতত তোমরা এসএসসি তে আসো, অনেক চিলে আসো, চিল থাকো, ইন্টারে যাওয়া হয়তো এই চিলটা আর করতে পারবো না। এন্ড লাস্টে দেখো টপিক সেন্টেন্সে আমি কি লিখছি, সরি কনক্লুডিং সেন্টেন্সটা আমি কি লিখছি, শেষের যে সেন্টেন্সটা এটা হচ্ছে একটা কনক্লুডিং সেন্টেন্স। এটা আমি তোমাদেরকে দেখাই। দি ঢাকা মেট্রো রেল প্রজেক্ট এইমস টু ইমপ্রুভ দি লাইভস অফ দোজ residing in the capital city and make an impact on Bangladesh economy। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স আকারে আমি দিয়েছি যে মেট্রো রেল কি করতে পারে। মেট্রো রেলের এইম হচ্ছে গিয়ে তোমার ইমপ্রুভ করা যারা হচ্ছে শহরে বসবাস করে, প্লাস হচ্ছে গিয়ে ক্যাপিটাল সিটি যেটা আমাদের রাজধানী, কারণ ঢাকার মধ্যেই তো মেট্রো রেল, এই রাজধানীর এই জিনিসটাকে যাতে রিসাইড করতে পারে এন্ড অনেক সুন্দর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে বাংলাদেশের অর্থনীতিতে। এই কারণে কিন্তু মেট্রো রেল আবিষ্কার হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে ইম্প্যাক্ট করবে, কারণ এই মেট্রো রেলের ফলে অনেক কর্মঘন্টা, ওয়ার্কিং আওয়ার্স কিন্তু সেভ হয়। সো টোটাল জিনিসটা কিন্তু আমি মোটামুটি ফার্স্টে টপিক সেন্টেন্সে আমি ফুললি মেট্রো রেল সম্পর্কে বললাম, তারপর আমি এটার মধ্যে বডি দিয়েছিলাম, মানে সাপোর্টিং সেন্টেন্স দিয়েছিলাম, আর লাস্টের দিকে আমি কনক্লুড করছি এইভাবে যে মেট্রো রেল আসাতে কি হয়েছে, আমাদের কিন্তু অনেক হেল্প হয়েছে। আর এটার যে এইম ছিল যে মানুষদেরকে এত বিজি লাইফ থেকে বাঁচানো, সেই এইমটা সে সাকসেসফুলি করে বাংলাদেশের অর্থনীতিতেও কিন্তু সে তার একটা প্রভাব বা ইম্প্যাক্ট কিন্তু বিস্তার করতে পারতেছে। ঠিক আছে স্যার, আগামীকাল আমার পিটেস্ট পরীক্ষার রেজাল্ট আসবে, দোয়া করিয়েন। অফকোর্স অনুষ পাশি, তোমার জন্য দোয়া করি, আশা করি তুমি অনেক ভালো করবা। 80টা মেসেজ দিছো শুদ্ধ, শুদ্ধ একাই 80টা দিয়েছো, তো ওটা তো পড়াই হবে। ইন কনক্লুশন, সামার ইজ আ জয়ফুল সিজন দ্যাট ব্রিংস ওয়ার্মথ, ফান এন্ড লাস্টিং মেমোরিজ ফর এভরিওয়ান। ওকে, শুদ্ধ, তোমার এটা সুন্দর ছিল। আর এতগুলো মেসেজ দিছো। এসএসসি থেকে প্যারা শুরু স্যার, ক্লাস 9 পর্যন্ত চিল ছিল। আচ্ছা, তামান্না এখন থেকেই প্যারা খাচ্ছো। তো তোমাকে আরো একটা জিনিস দেখাই, দেখো এনভায়রনমেন্ট পলিউশন, এই জিনিসটা তোমাদের এক্সামে আসতে পারে। ঠিক আছে, এনভায়রনমেন্ট পলিউশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, তোমাদের এসএসসি তে আসতে পারে, অনেকের এক্সামে কিন্তু এই প্যারাগ্রাফটা আসতে পারে। সো এই প্যারাগ্রাফটার টপিক সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্সটা তোমাদেরকে দেখাই। দেখো, টপিক সেন্টেন্স কিন্তু ছোট হয় না। একটা জিনিস তোমরা খেয়াল করবা, টপিক সেন্টেন্স কিন্তু কোনোদিনও এক লাইনের ডিরেক্ট কোনো ছোট সেন্টেন্স হয় না। এনভায়রনমেন্ট পলিউশন রিফার্স টু দি contamination that harms our surroundings and ecosystems essential for sustaining a life for humans and all living organisms residing in them alike। আমার গলাটা একটু ব্যথা হয়ে গেছে, রিয়েলি সরি, আজকে অনেকগুলো ক্লাস নিতেছি। সো এই ধরনের একটা টপিক সেন্টেন্স, মোটামুটি একটা বড় ধরনের একটা টপিক সেন্টেন্স কিন্তু তোমাদের লিখতে হয়। টপিক সেন্টেন্স সাধারণত বড় লিখতে হয়, আর কনক্লুডিং সেন্টেন্সটাও কিন্তু একটু বড় লিখতে হয়। যেমন এনভায়রনমেন্টাল পলিউশনের কনক্লুডিং সেন্টেন্স আমি কি লিখছি দেখো, বাই এমব্রেসিং ট্রি প্লান্টেশন ইনিশিয়েটিভস উই ক্যান রিস্টোর দি গ্রিনারি ফর আওয়ার আর্থ মোর। It is important that we refrain from cutting down trees as it leads to deforestation and the erosion of the soil layers। ঠিক আছে, সো এইটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। কিন্তু তোমরা এত কঠিন লিখতে যাও না, আমি তোমাদেরকে আমার লাইফের আমি যা যা প্যারাগ্রাফ লিখছি নিজের থেকে কয়েকটা প্যারাগ্রাফ লিখছি, আর এগুলো নিশ্চয়ই এসএসসি লেভেলের জন্য না। ঠিক আছে, এসএসসির জন্য না, এগুলো জাস্ট আমি তোমাদেরকে দেখালাম যে মানে টপিক সেন্টেন্সের মধ্যে তুমি চাইলে কিন্তু অনেক প্রোনাউন্সে মানে পাংচুয়েশন অ্যাড করতে পারো, অনেক ধরনের টাইপ অফ সেন্টেন্স ইউজ করতে পারো, তার ফলে কিন্তু লিখতে পারো। সো আশা করি তোমরা মোটামুটি বুঝছো। এন্ড এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর উইন্টার মর্নিং, যেহেতু সামনে কি শীত আসতেছে, উইন্টার ইজ কামিং, তাইলে কি এই উইন্টার মর্নিং প্যারাগ্রাফ তোমরা লিখতেই পারো। সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কে তোমরা লিখবা। সো এখন আমি তোমাদের ম্যাথস্টিক টু এভরিওয়ান করতেছি। স্যার, আমাকে আজকে 10টায় আমার ম্যাথ অলিম্পিয়াডের রেজাল্ট দিবে, দোয়া করেন যেন 1 থেকে 3-এর ভিতরে থাকতে পারি। অবশ্যই আফিফ তুমি থাকবা, এন্ড আই বিলিভ ইন ইউ যে তোমার কিন্তু এই জিনিসটা করার আছে। স্যার, আমার যে এটা প্যারা খাইতেছি এটার জন্য দোষীকে? আমরা যে শেখ হাসিনা যদি কারিকুলাম চেঞ্জ না করতো তাইলে তো প্যারা খাইতে অভ্যাস হইতো। আচ্ছা, তোমরা যে প্যারা খাইতেছো এটার জন্য দোষীকে? এটার জন্য দোষী আসলে বাংলাদেশের গভর্নমেন্ট অবশ্যই। এন্ড বাংলাদেশের গভর্নমেন্টকে দোষ দিলেও তোমাদের উপর তো প্যারা তো আর যাবে না। এন্ড প্যারাটা রিলিফ হইতে পারে এই কারণে যে তোমাদের ক্ষেত্রে হয়তোবা
সো তোমাদের এই জিনিসটার সিস্টেমটা ঠিক হইতে পারে কিভাবে, তোমরা যদি এই সিস্টেমে থেকে যদি ভালো করতে পারো। সো তোমাদের মেসেজ আমি এভরিওয়ান করে ফেলেছি। সো কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু ডিরেক্টলি মেসেজে জানাইতে পারো, ঠিক আছে? তোমাদের মেসেজ এভরিওয়ান করা। আতিফ হাই লিখছো, হ্যালো আতিফ, তোমাদের সবাইকে ক্লিয়ার হয়েছে। ওয়াফি, রুবাইয়া, সরি স্যার আই ওয়েন্ট আউট ফর এ while, I think I missed a lot of interesting things. Rubaiya, yeah, you did miss a lot of interesting things, but you can also watch it by watching our recorded class. Okay. Imagine seeing a paragraph on exam saying a dreadful silence. So এইটা তো তোমাদের প্যারাগ্রাফের টপিক আসবে না, ইতাচি উচিহা, আর তুমি এটা লিখতে লিখতে শেষ হয়ে গেছো। স্যার আমি আজকে একটা স্কুল এক্সামে সেকেন্ড হইছি। দ্যাটস গুড কৃপা। কৃপা কিন্তু একটা স্কুলের এক্সামে কিন্তু সেকেন্ড হয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি সেকেন্ড হইতে পেরেছো। স্যার আর প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না, নিয়ম জেনে গেছি। ইয়েস নিঝুম, প্যারাগ্রাফ আসলে মুখস্থ করার জিনিসও না, ঠিক আছে? প্যারাগ্রাফ লাইফে তুমি মুখস্থ করে কয়দিন কাটাবা বলো? যদি কমন না পড়ে তখন তো পুরা শেষ। আমি বুঝছো যখন ক্লাস 5-6 থাকতাম তখন তো আমার তো স্যাররা তো প্যারাগ্রাফ মুখস্থ করাইতো, আমিও মুখস্থ করতাম। একদিন এরকম মুখস্থ করতে করতে কমন পাই নাই, তারপর থেকে আমি বুঝছি যে না, এটা তো এই কাজ তো করা যাবে না, আমার তো প্যারাগ্রাফ বুঝতে হবে। তারপর থেকে যখন বুঝছি তখন আর এই কাজ হয়নি। ওকে, এতগুলো প্যারাগ্রাফ মেমোরাইজ করলে ইন্নালিল্লাহ, হ্যাঁ, আর এতগুলো মেমোরাইজ করা সম্ভব না ব্রো। আই জাস্ট ইউজ মাই ব্রেইন টু রাইট দিস স্টাফ ডাউন। আই মিন হাউ হার্ড ক্যান দ্যাট থিং বি? ইয়েস, ইতাচি উচিহা যে কাজটা করে আমাদের সবারই এই কাজটাই করা উচিত। স্যার মুখস্থ বিদ্যা বেশি দিন থাকে না। নিজম, আসলে মুখস্থ বিদ্যা বেশি দিন থাকেও না, প্লাস মুখস্থ বিদ্যার কোনো দামও নাই, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে মুখস্থ বিদ্যা যদি তুমি করোই, তোমার নিজের কোনো ক্রিয়েটিভিটি তো তুমি দেখাইলা না, তুমি নিজের থেকে নিউ জিনিসটা কিছু পাও নাই। আমি রিওয়ার্ড পাইছি। কি রিওয়ার্ড পেয়েছো কৃপা আমাদেরকে একটু জানাও, ঠিক আছে? কি রিওয়ার্ড পাইলা? স্যার আমার মেইন পয়েন্টস মনে রাখি আর তারপর সব বানায় লিখি। ওকে ওয়ারিসুল, এটাও একটা ভালো আইডিয়া। স্যার আমার আম্মু আমাকে দিয়ে প্যারাগ্রাফ মুখস্থ করায়। রাফসান, এই প্রবলেমটা আমাকেও করাইতো, বুঝছো ভাইয়া? আমি যখন ক্লাস এই যে তোমার মতো এসএসসি তে ছিলাম, আমি তো প্যারাগ্রাফ কম্পোজিশনে জীবনও পড়তে চাইতাম না। সেম জিনিসটা আমার আম্মু আমারে বসাই গিয়ে আমার থেকে পড়া নিত, ঠিক আছে? একটা বই ছিল নাম চৌধুরী অ্যান্ড হোসেন, এখনো আছে তাই না? এই বইটা একটা ফালতু বই, বুঝছো? এই বইয়ের মধ্যে উল্টা পাল্টা টপিক সেন্টেন্সের জায়গায় টপিক সেন্টেন্স একদম ডিরেক্টলি দেওয়া থাকে। এই চৌধুরী অ্যান্ড হোসেন, ওই বইয়ের প্যারাগ্রাফ আমারে মুখস্থ করাইতো আমার আম্মু, বুঝছো? আমি এই জিনিসটা করি, আমারও আমার আম্মু করে, বাট আমি তো তো প্যারাগ্রাফ এখন আমি ওয়ার্ল্ড কাপ পাইছি। কৃপা, কিসের ওয়ার্ল্ড কাপ পাইলা তুমি? কোন ওয়ার্ল্ড কাপটা চাইছে? শুদ্ধ, স্যার আমি কোনোদিন প্যারাগ্রাফ মুখস্থ করে নাই, টপিক জেনে বানায় লিখি। দ্যাটস গুড, প্রুভ ইউ আর ইন বাংলাদেশ। ইয়েস, আসলে বাংলাদেশে থাকলে তার কিছু করার নাই। সো তোমাদের আজকের ক্লাসে যেহেতু কারো আর কোনো প্রবলেম নাই এবং তোমরা যেহেতু মোটামুটি বুঝছো, সো তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। আমি আজকের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ তোমাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে কোনো একটা ক্লাসে। সো তোমরা সবাই ভালোর দলে থেকো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।